আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ির ডিজিটাল ক্লাসরুম থেকে। আশা করি সবাই ভালো আছেন। হুম। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন কিনা দু একজন একটু বলবেন, হ্যাঁ? এই অনিমেষ সূত্র, তো অনিমেষকে কি সব ক্লাসেই দেখা যায় নাকি? কি ব্যাপার কি? অনিমেষ, অনিমেষকে একটু আনমিউট করো তো। অনিমেষ কি সব জায়গায় আছে নাকি? অনিমেষ, আদাব, জি কেমন স্যার, আছেন? আছি স্যার। জি স্যার, ভালো আছি। আপনি ভালো কালকে না আছেন? আপনার সাথে ক্লাস করলাম। জি না স্যার, কালকে তো ক্লাস করি নাই। কবে করলাম জানি, মানে খুব রিসেন্ট কোন একটা ক্লাস করলাম মনে হচ্ছে আপনার সাথে, না? জি না, এই আমি সপ্তাহে তো কোনো ক্লাস হয় নাই? জি না, খালি প্রাইমারি কিছু আমি আছি ভর্তি। ও, আর এমনি আমাদের ফ্রি ক্লাসও করি, ওই যে এনটিআরসি এ। আচ্ছা। না, আপনার ফেসটা খুব পরিচিত পরিচিত লাগতেছে, মনে হচ্ছে যে এই গত 2-3 দিনের মধ্যে একটা ক্লাসে ছিলেন আপনি, এরকম। আচ্ছা, জি যাই হোক। স্যার। থ্যাংক ইউ। ভালো আছেন? জি স্যার, ভালো। শোনা যাচ্ছে না? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে। হ্যাঁ, সুমাইয়া বলছে, হ্যাঁ হ্যালো সুমাইয়া, ভালো আছেন? ইমা, ওকে, ওয়ালাইকুম আসসালাম। তারপরে দেখি একটু গ্যালারিতে নিয়ে আসো তো সবাইকে। দেখি একটু সবার সবার চেহারা কান। অলোক আছে, অলোক, হে অলোক, কেমন আছেন? মিল্টনকে দেখতে পাচ্ছি। রাকিব আসসালামু আলাইকুম আসাদ, স্যার। হ্যাঁ। রাকিব ভালো আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। মাহবুবা জান্নাতকে দেখতে পাচ্ছি। আচ্ছা, আমার এই যে সামনে যারা আছি আর কি, হ্যাঁ, তারা একটু দয়া করে পার্টিসিপেন্ট অপশনে ক্লিক করবো। সবাই পার্টিসিপেন্ট অপশনে ক্লিক করলে সবার উপরে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার নাম। জি। যাদের নাম, যাদের নাম টেকনো, অপ্পো, ওই যে পিকো না পোকো, তারপর হচ্ছে হ্যাঁ ইনফিনিট হট, এই যে যাদের নাম আছে, এটা দয়া করে ঠিক করে নেন, হ্যাঁ। হ্যাঁ, পোকো ভাই, এই যে হ্যান্ড রাইজ করছেন, কিন্তু আপনি তো ভাই না বোন বুঝতে পারতেছেন আমি। হ্যাঁ, নিশ্চয়ই পোকো আপনার নাম না। তাহলে একটু পার্টিসিপেন্ট অপশনে ক্লিক করলে সবার উপরে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার নাম। যদি ঠিক থাকে তো ঠিক, আর না ঠিক থাকলে এই যে গ্যালাক্সি, ভিভো, হ্যাঁ, না ঠিক থাকলে ওইটার উপরে ক্লিক করলে রিনিম অপশন আসবে। রিনিম অপশনে গিয়ে আপনি রিনিম করেন, আপনার নামটা লিখেন, হ্যাঁ। সবাই, আর এটার জন্য আমরা 30 সেকেন্ড সময় নিচ্ছি। এই এই অ্যাডাল্ট বয়সে এসে এই সমস্ত নাম দেখতে ভালো লাগে না। যে লামিয়া ইসলাম, লামিয়া বলেন, লামিয়া, লামিয়াকে একটু আনমিউট করো। ওই শুরুতে হ্যান্ড রাইজ করছে। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আমার একটা প্রশ্ন ছিল যে নিশ্চয়ই। নিবন্ধন নাকি খুব তাড়াতাড়ি আসবো শুনতেছি। আমরা যে ক্লাসটা করতেছি এটা কি বাংলা নিবন্ধনের জন্য কভার হবে? অবশ্যই। আমরা পড়তেছি কি জন্য? নিবন্ধনের জন্য না? না স্যার, আমরা তো প্রাইমারির জন্য করতেছিলাম। প্রাইমারির জন্য পড়তেছি। প্রাইমারির জন্য পড়লে নিবন্ধন হবে ইনশাল্লাহ, সমস্যা নাই, আরো বেশি হবে আর কি। জি স্যার। হ্যাঁ, ওকে। তাহলে নাম এই যে এখনো ঠিক নাই, হ্যাঁ, আমাদের সময় কিন্তু শেষ, কিন্তু নাম ঠিক হচ্ছে না এখনো। এগুলো খুবই বিরক্তিকর। এই যে অনেকে হ্যান্ড রাইজ করে বসে থাকে, ABCD 1 2 3 4 কুইক, কি এর নাম বলবো কিভাবে ভাই? হ্যাঁ, এটা আমি বললাম যে পার্টিসিপেন্ট অপশনে ক্লিক করলে সবার উপরে যেটা থাকবে সেটাই আপনার নাম, একটু চেক করেন না? যে ঠিক না থাকলে, ঠিক থাকলে তো ওকে ভালো, ক্লোজ করে দেন। আর ঠিক না থাকলে ওইটার উপরে ক্লিক করলে রিনিম অপশন আসবে, আপনি রিনিম করে নেবেন। হ্যাঁ, এটা লিভ নিতে হয় না, এটা সহজ বিষয়। আচ্ছা, আজকে আমরা কি পড়ব? পর্ব হচ্ছে লেকচার 7, বানান শুদ্ধিকরণ, বাক্য শুদ্ধিকরণ, বাক্য বাক্য পরিবর্তন, নাকি? বানান আমাদের আহ, প্রায় সব পরীক্ষাতেই আসে। কি ব্যাপার? সব পরীক্ষাতেই আসে, আমাদের প্রাইমারিতেও আসে। সেই জন্য আমরা এটাও ভালো করে পড়বো। বানান গুরুত্বপূর্ণ, বানান কিছু আছে, বানানের অনেক নিয়ম আছে। হ্যাঁ, তো নিয়ম আমাদের পড়া সম্ভব না, পড়লে মাথায় থাকবে না। নর্মালি আমরা বিসিএস এর জন্য কিছু নিয়ম পড়তে হয়, কারণ ওইখানে লিখিত পরীক্ষায় আসে। হ্যাঁ, প্রমিত বাংলা নিয়ম, 4-5টা নিয়ম এবং তার উদাহরণ আসে। তো সেগুলো আমরা নিয়মও দেখবো, পড়বো, কিন্তু সব নিয়ম পড়ে আমাদের পক্ষে মুখস্থ করা রাখা সম্ভব না, দরকারও নাই, প্রয়োজনও না। কারণ আপনার এইগুলো ওরকম না। তবে কিছু গুরুত্বপূর্ণ বানান আছে, প্রায় 50 থেকে 60টা বানান আছে, যেগুলো হচ্ছে বিভিন্ন পরীক্ষায় সবসময় আসে
এবং আশা করি সেগুলো আমরা যদি মনে রাখি আমাদের পরীক্ষাতে ওইগুলো থাকতে পারে, আসলে এগুলো থেকে আসবে আর কি। হ্যাঁ, তো সেই 50-60টা বানান আমরা কিভাবে মনে রাখবো, মনে রাখার কৌশল সহ আমরা পড়বো। আচ্ছা, এই যে বিভু, B3T2 এস, আপনি বলছেন যে স্যার আমার জব সলিউশন বই নেই, অ্যাসাইনমেন্ট করবো কিভাবে? আপনার বই থাকবো কিভাবে? আপনার নিজের নামটাই তো ঠিক নেই। আপনার নামটা আগে ঠিক করেন। হ্যাঁ, নাম ঠিক করেন আগে, তারপরে আপনার প্রশ্ন উত্তর দিচ্ছি। হ্যাঁ, এগুলা এই যে নোটিশ করতে পারো যাদের নাম ঠিক নাই, মানে ক্লিয়ার ধরে করা যায় না কোনোভাবে। হ্যাঁ, হ্যাঁ, নূরজাদি, খুব গুড নেম, ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্যার, নেম এবার আমার দেখার মতো। নূরজাদি, হ্যাঁ, খুব সুন্দর নাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন হাবিবা। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। নিশ্চয়ই। সেটা হচ্ছে, এটা ম্যানেজমেন্টের মানে বলার কথা ছিল, কিন্তু আপনাকে বলতেছি এখন। মানে আমাদের যে অ্যাসাইনমেন্ট দিয়েছি সেটা কালকে পরীক্ষা হওয়ার কথা আছে, কিন্তু এই পরীক্ষাটা কি অ্যাসাইনমেন্ট টেস্ট একটা অপশন দিছে সেখানে হবে নাকি আলাদা কোনো অপশন দিবে? সেখানেই হবে, সেখানেই অ্যাসাইনমেন্ট টেস্ট অপশনে গিয়ে ক্লিক করলেই দেখবেন প্রশ্ন আসতেছে একের পর এক। মানে আচ্ছা, 20টা 25টা করে এরকম প্রশ্ন আসবে এক পার, তাই না? আচ্ছা, মানে আচ্ছা। ওইভাবে আসবে, পার্ট বাই পার্ট কম দিবে, দিয়ে কমপ্লিট করে দিবেন। জি ওকে, স্যার, তারপর থ্যাংক হচ্ছে বাক্য শুদ্ধি ক্ষেত্রে। বাক্য শুদ্ধি এইটাও গুরুত্বপূর্ণ, মোটামুটি পরীক্ষায় আসে। তো বাক্য শুদ্ধির কয়েকটা সমস্যা আছে। যেমন বাক্যে বানান গঠিত সমস্যা থাকতে পারে, প্রত্যয় গঠিত সমস্যা থাকতে পারে। তারপরে হচ্ছে আহ সাধুচরিত মিশ্রণ, গুরুচণ্ডালী দোষ, এগুলো থাকে। এগুলো আমরা একটু দেখব। আর বাক্য বাক্য পরিবর্তন এটাও গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য কিভাবে আমরা চিনবো, আবার এই সরল বাক্যকে জটিল বাক্য কিভাবে রূপান্তর করব, জটিল বাক্যকে যৌগিক বাক্যে পরিবর্তন করব কিভাবে, এইরকম। তো সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। ওকে। উম জি, আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম শাহনাজ, ভালো আছি। আয়েশা, আই ডোন্ট নো, আমি জানি না কবে আপনারা শীট পাবেন। এটা আপনারা জানার জন্য কি করতে হবে? সার্ভিসে যোগাযোগ করতে হবে, সার্ভিসে SMS করতে হবে আয়েশা। হ্যাঁ, আয়েশা জান্নাত, শীটের জন্য দয়া করে একটু সার্ভিসে নক দিবেন। কতদিন লাগবে সেটা তারা বলে দিতে পারবে। ওকে, তাহলে আমরা এই যে বানান শুদ্ধিকরণের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আছে। হ্যাঁ, এই নিয়মগুলো জাস্ট এট এ গ্ল্যান্স আমরা একটু দেখবো। ওকে মিতু, নমস্কার। এট এ গ্ল্যান্স দেখবো, তারপরে আমরা কিছু গুরুত্বপূর্ণ বানান আমি ব্যক্তিগতভাবে যেগুলো সাজেশন তৈরি করছি সেগুলো আপনাদেরকে দেবো। রস্বইকার যুক্ত শব্দ মানে যে সকল শব্দ এই দুইটা অংশ মিলে হয় আর কি। হ্যাঁ, অগ্নি, বীণা, প্রাণী, বিদ্যা, প্রতিদ্বন্দ্বিতা, এই সমস্ত শব্দ দুইটা অংশ মিলে, অর্থাৎ কোন শব্দে সে যদি যে জগৎ, বাচক, বিদ্যা, সবা, ত, তা, নি ইত্যাদি, এগুলো যখন দিয়ে যুক্ত হবে তখন প্রথম দীর্ঘইকারটা রস্বইকার হয়ে যাবে। প্রথম দীর্ঘইকারটা কি হবে? রস্বইকার হবে। আমরা ক্লাসে ফিরি, হ্যাঁ, চ্যাট বক্সে আর মেসেজ না করি। আমার ভালো মন্দ এতক্ষণ লাগে নাকি জিজ্ঞেস করতে, শেষ। ঠিক আছে, ওকে। তো ভালো আছি, সবাইকে ধন্যবাদ। আমরা মেসেজ না করি, বন্ধ এখানে। তাহলে এই যে প্রাণীবিদ্যা শব্দটা হচ্ছে, প্রাণী শব্দটা হচ্ছে এইরকম আর কি। হ্যাঁ, প্রাণী, আর তার সাথে বিদ্যা যোগ হয়েছে। তো তার সাথে বিদ্যা যোগ হওয়ার ফলে এই যে প্রথম যে দীর্ঘইকারটা ছিল এটা কি হয়ে গেল? রস্বইকার হয়ে গেল। প্রাণী, এই রস্বইকার, তারপর হচ্ছে বিদ্যা। হ্যাঁ, পরীক্ষায় মাঝে মধ্যে আসে, এইখানে বানান থেকে পরীক্ষায় আসে। যেমন সহযোগিতা বানান, সহযোগী শব্দটা হচ্ছে এই যে সহযোগী, এইভাবে। কিন্তু তার সাথে তা প্রত্যয় যুক্ত হওয়ার পরে সহযোগী রস্বইকার হয়ে গেছে, সহযোগী রস্বইকার। সহযোগিতা, উপযোগিতা, উপযোগী বানানটা হচ্ছে এইভাবে, উপযোগী দীর্ঘইকার, তার সাথে তা যুক্ত হওয়ার পরে এটা কি হবে? রস্বইকার হয়ে যাবে, উপযোগী রস্বইকার হয়ে যাবে, এই যে উপযোগিতা। হ্যাঁ, স্থায়ী বানানটা হচ্ছে এইভাবে, স্থায়ী, এই যে দীর্ঘইকার দিয়ে, তার সাথে তয় ব ফলা যুক্ত হওয়ার ফলে স্থায়িত্ব, এটা রস্বইকার হয়ে যাবে, স্থায়িত্ব। এই, তাহলে এই প্রতিদ্বন্দ্বীর ক্ষেত্রেও তাই। তপস্বিনী, অগ্নিবীণা, হ্যাঁ, মন্ত্রী পরিষদ, মন্ত্রিসভা, একই জিনিস। তাহলে বিষয়টা হচ্ছে যে এইখানে মনে রাখতে হবে যে কোনো শব্দের শেষে যদি এই যে জগৎ, বাচক, বিদ্যা, সভা, ত, তা, নি, পরিষদ, সভা ইত্যাদি যুক্ত হয় তখন আগের দীর্ঘইকারটা রস্বইকার হয়ে যায়। এই ক্ষেত্রে সহযোগী, সহযোগিতা, উপযোগিতা, বা কি বলে এটাকে, মন্ত্রিসভা, মন্ত্রী পরিষদ, স্থায়িত্ব, এই প্রতিদ্বন্দ্বিতা, এই শব্দগুলো পরীক্ষায় মাঝে মাঝে আসতে দেখা যায়। হ্যাঁ, ওকে। আচ্ছা, তারপরে আমরা দেখবো হচ্ছে এগুলো দরকার নাই, এগুলো আমরা পড়াবো আলাদা করে।
অদ্ভুত আর বুধ ছাড়া সব বুধ বানানে দীর্ঘকার, এটা আপনার মনে রাখতে পারেন। আহ সময় নষ্ট করা যাবে না। আচ্ছা, এটা একটু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ যে যে কোনো দেশ, ভাষা ও জাতির নাম লিখতে রস্বইকার ব্যবহৃত হয়। আমরা অনেক সময় জিজ্ঞেস করি, স্যার ইংরেজি বানানে ইংরেজি কোথাও দেখি দীর্ঘইকার, কোথাও দেখি রস্বইকার, তো কি করব? বা আরবি বানানে কোথাও দেখি রস্বইকার, কোথাও দেখি দীর্ঘইকার। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে হচ্ছে এই নিয়মটা মনে রাখতে হবে। অর্থাৎ বিদেশি ভাষা, দেশ বা জাতির নাম লিখতে সবসময় কি হবে? রস্বইকার হবে, রস্বইকার। হ্যাঁ, দেশ, ভাষা বা জাতির নাম লিখতে রস্বইকার। দেশ, ভাষা বা জাতির নাম লিখতে রস্বইকার। এই যে আরবি, হ্যাঁ রস্বইকার, দীর্ঘইকার ব্যবহার করা যাবে না। ইংরেজি রস্বইকার, দীর্ঘইকার ব্যবহার করা যাবে না। দেশ, ভাষা, জাতির নাম লিখতে রস্বইকার। জাতি, এই যে বাঙালি, আমরা অনেক সময় কিন্তু দীর্ঘইকার দিয়ে লিখি। দীর্ঘইকার দিয়ে লিখলে সেটা কি হবে? ভুল হবে, ভুল। এটা লেখা যাবে না। এমন কথা হচ্ছে, আগে যারা লিখছে, কোনো কবি সাহিত্যিক যারা যদি আগের দীর্ঘিকার দিয়ে লিখে থাকে, সেইটা সঠিক, সেটা আমরা চেঞ্জ করতে পারবো না। যদি কোনো গানে, কোনো কবিতায়, কোনো উপন্যাসে, কোনো গল্পে বা কোনো রচনায় যদি কেউ বাঙালি শব্দটা দীর্ঘিকার দিয়ে লিখে থাকে, কারো সরাসরি কোনো কথা আমরা পরিবর্তন করব না। পরিবর্তন না করে শুদ্ধটা আমরা ব্রেকেটে লিখে দিতে পারি। শুদ্ধটা বাঙালি এরকম লিখে ব্রেকেটে রসিকার দিয়ে আমরা লিখে দিতে পারি, এটা করতে পারি আমরা। কিন্তু তার কথাটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। তবে নতুন করে যদি আমরা কোনো কিছু লিখতে যাই, লিখতে হলে আমাদেরকে রস্বইকার ব্যবহার করতে হবে, এটা মনে রাখতে হবে। তাহলে এটা সহজ বিষয়। দেশ, ভাষা বা জাতির নাম লিখতে রস্বইকার ব্যবহার করতে হয়। তবে একটা কথা আছে, তবে। তবে এই যে চীন, এই চীন বানানটা ব্যতিক্রম, এটা দীর্ঘিকার দিয়ে লিখতে হবে। কেন? কারণ এটা বাংলা ইংরেজি বলছে, এটা অনেক কারণ আছে, যদিও আমরা সেদিকে যাচ্ছি না। মনে রাখতে, কারণ আমাদের কারণ এত জানার দরকার নাই। আমাদের দরকার পরীক্ষা পাশ করা, চাকরি পাওয়া, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, তো চীনটা, চীন প্রকৃতির আর কি, মানে কৃত প্রত্যয় সাধিত শব্দ, এই জন্য এটাকে ওই চয়রিশিকা চি লিখলে আসলে এটা কি চীনা অর্থে চীন ব্যবহার করা হয় নাকি চীন দেশে চীন ব্যবহার করা হয়, এইটা বুঝতে অসুবিধা হয়। এই জন্য বাংলা একাডেমি বলছে যে এটা দীর্ঘকে থাক। হ্যাঁ, তো এটা চীন। বা এই যে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা, হ্যাঁ, এই শ্রীলঙ্কা, মালদ্বীপ, মানে পাশাপাশি আর দুই একটা এর সাথে আমরা লিখে রাখবো, এগুলোতে দীর্ঘিকার ব্যবহার করা যাবে। ওকে, এই চীন, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই সমস্ত জায়গায় আমরা এইভাবে ব্যবহার করব। এই তিনটা শব্দ মাথায় রাখতে হবে, দেশের নামের ক্ষেত্রে দীর্ঘিকার দিয়েই হবে, ব্যতিক্রম। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ। আমরা নত্য সত্য বিধানে পড়ছিলাম আর কি। হ্যাঁ, নত্য সত্য বিধানে পড়ছিলাম যে বিদেশি শব্দে কি করা যাবে না? বিদেশি শব্দে কি করা যাবে না? বিদেশি শব্দে, বিদেশি, সেটা একটু বেশি ছোট, চিকন। বিদেশি শব্দে কি করা যাবে না? বিদেশি শব্দে এই কি বলে, নত্য সত্য বিধান প্রযোজ্য নয়। নত্য বা সত্য বিধান প্রযোজ্য নয়, আমরা পড়ছিলাম, মনে আছে? প্রযোজ্য নয়। বিদেশি শব্দ যেমন কর্নেল, হ্যাঁ, রেফের পরে মূর্ধন্য হওয়ার কথা, কিন্তু মূর্ধন্য হবে না। কেন হবে না? কারণ এটা বিদেশি শব্দ, তাই। দন্তন্য কর্নেল, হ্যাঁ। গভর্নর, গভর্নর রেফের পরে মূর্ধন্য হওয়ার কথা, কিন্তু হবে না। কেন হবে না? কারণ বিদেশি শব্দ, তাই। হুম। হর্ন, হর্ন, হ্যাঁ, এই যে রেফের পরে মূর্ধন্য হওয়ার কথা, কিন্তু মূর্ধন্য হবে না। কেন হবে না? কারণ বিদেশি শব্দ, তাই দন্তন্য ব্যবহার করতে হবে। হ্যাঁ, ফার্নিচার রেফের পরে হওয়ার কথা, হবে না, দন্তান্ন হবে, বিদেশি শব্দ। মডার্ন, হ্যাঁ, মডার্ন, এগুলোতে মূর্ধন্য ব্যবহার করা যাবে না। একইভাবে কিছু শব্দ আছে, জিনিস, জিনিস, পোশাক, জিনিস, পোশাক, জিনিস আরবি শব্দ, পোশাক ফার্সি শব্দ। হ্যাঁ, তারপর হচ্ছে ফটোস্টেট, ফটো
স্টেট, স্টেশন, তারপরে মাস্টার, স্টোর, এগুলাতে মূর্ধন্য ব্যবহার করা যাবে না। বিদেশি শব্দ তাই, বিদেশি শব্দে আমরা মূর্ধন্য ব্যবহার করতে পারবো না। ওকে। আচ্ছা, বেশ কয়েকজন হ্যান্ড রাইজ করছেন, কিন্তু আমি আপনাদেরকে আনমিউট করি কি করে? এই, তুমি কোথায় গেলা? না, একটা মাউস ছিল না? পাপিয়া সুলতানা, তানিয়া, গ্যালাক্সি A13। হ্যাঁ, আপনার গ্যালাক্সি A13 আপনি ম্যাডাম সালাম দেখতে পাচ্ছি। আলাইকুম। জি, কিন্তু আপনি গ্যালাক্সি A13 কেন? সালাম হ্যাঁ, আলাইকুম স্যার, স্যার। জব প্রশিক্ষণ বই তো কিনি নাই, পরীক্ষায় কিভাবে দিব বা কি? এটা তো সম্পূর্ণ পড়া, প্রত্যেকটা পড়াই দেখা যাইতেছে স্যার জব সলিউশন বইটার থেকে দেওয়া আছে, অ্যাসাইনমেন্ট টেস্ট এগুলা। স্যার তাহলে ওই বইটা কি কিনতে হবে? হ্যাঁ, তা না কেনার জন্য যে আপাতত আপনার যে কাজটা করতে হবে সেটা হলো ওই শীট থেকে ওই ওই যে সালের প্রশ্ন আছে ওই সালের প্রশ্নগুলো একটু দেখতে পারেন, অথবা ওই যে আমাদের স্যার এখানে আমরা তো যারা এখনো শীট পাই নাই, আপনার তো লেকচার শীট শীট পান এখনো নাই, পাই আগে নাই। শীটও দেয় নাই, মানে ওই যে লেকচার শীটে যেটা পুরাতন ওইটাও দেয় নাই, না আপডেট স্যার, না আপলোড দেয় না। স্যার ওটা পাই না। না আচ্ছা, তাইলে হচ্ছে কি বলবো? স্যার আমি একটা পুরাতন একটা জব সলিউশন আছে 18 সালের, আবার লেকচারের জব সলিউশন আবার নতুন করে কাল না নিয়ে আসছি। আর এটা তো কিছু প্রশ্ন অ্যাড হয়েছে, এটা নাম নিলেই পারতেন। যাই হোক, জি বলে স্যার, দিছি। এখানে এটা থেকে করতে হবে স্যার, এটা তো বুঝতে পারছি, কিন্তু আমাদের বিষয় রিসেন্ট ভিত্তিক কোশ্চেন যে গুলো বেশি পড়া দরকার আর কি। ঠিক আছে, এটা ভালো স্যার আমাদের করছেন। স্যার একটা কথা, সেটা বিষয় ভিত্তিক আমাদের যে আগে একটা করে চ্যাপ্টার শেষ হইতো, সেটার আগে 20 মার্ক করে পরীক্ষা নিয়ে তারপর আমাদের যদি এরকম করে মানে তো যে অ্যাসাইনমেন্ট গুলো দিচ্ছে এরকম করে দিলে আমাদের জন্য সুবিধা হইতো। এদিকে আমাদের ক্লাসের পড়াগুলা করি না ওগুলা করি স্যার, আমাদের অনেক সমস্যা হচ্ছে। তাহলে এটা নিয়ে ক্লাস শেষে ওই যে যারা সার্ভিসে আছে ওদের সাথে কথা বলি, হ্যাঁ? জি স্যার, স্যার। ওদেরকে জানাই না, এটা তার আমি সলিউশন দিতে পারবো না। হ্যাঁ। হ্যালো আচ্ছা, স্যার। আপাতত যেটা করতে পারি শুনেন, বুঝছি আপনাদের অন্য কোনো প্রশ্ন নাই। আপাতত যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই আমরা যারা জব সলিউশন নাই বা এই সমস্যায় ভুগতেছে আর কি, হ্যাঁ, তারা হচ্ছে ওই সার্ভিসে ফোন দিয়ে এদের কাছে যে জব সলিউশন আছে PDF করার থাকলে যদি থাকে তো ওদেরকে একটু রিকোয়েস্ট করবেন যে আমাদেরকে একটু দেন, আমাদেরকে পরীক্ষাটা একটু ভালো করে দিতে দেন আর কি। হ্যাঁ, রিকোয়েস্ট করলে অনেক কিছু হয়, বাংলাদেশ তো সম্ভব। ঠিক আছে, ওকে। ওই যে আরেকজন বলতে স্যামসাং বলতে জব সলিউশন অ্যাপ ডাউনলোড করা যায়। আচ্ছা, তো করা গেলে ভালো, এটাও করতে পারে, কিন্তু ওটা ভুলভাল থাকতে পারে, সেটা দেখে নিতে হবে। ওকে, তাহলে আমরা বলছি যে বিদেশি শব্দে মূর্ধন্য এবং মূর্ধন্য ষ ব্যবহার করব না, এটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে কিন্তু প্রায়, এটাই বলা আছে এখানে। আচ্ছা, তারপরে হচ্ছে এইটা আমরা এই কি বলে নত্য সত্য বিধানে শিখছি। তারপর আমি একটু আলোচনা করতে চাই যে কখন আমরা মূর্ধন্য ষ ব্যবহার করব, কখন দন্তাস্য ব্যবহার করব। হ্যাঁ, সেটা আমরা বলছিলাম, মনে আছে যে ও আ ছাড়া অন্য স্বরধ্বনি, ছাড়া অন্য স্বরধ্বনির, ছাড়া অন্য স্বরধ্বনির পর কি হবে? মূর্ধন্য ষ হবে। ছাড়া অন্য স্বরধ্বনির পর মূর্ধন্য ষ হবে। তাহলে যদি আমরা বলি এই যে দন্তাস্বয় ক বা মূর্ধন্যস্বয় ক কখন হয় আর কি, এটা একটা সমস্যা আছে আমাদের মধ্যে। তাহলে এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে পরিষ্কার শব্দ কি হবে? পরিষ্কার মূর্ধন্য ষ হবে। কেন মূর্ধন্য ষ হবে? এই যে তারপরে হচ্ছে র, তারপরে হচ্ছে রস্যই। হ্যাঁ, এটা চলে যায় কেন? শুরুতেই ঝামেলা করে। এই রস্যই তারপর হচ্ছে রস্যই। তাহলে বলছি ছাড়া অন্য স্বরধ্বনির পরে যদি স ব্যবহারের প্রয়োজন হয় তাহলে কি হবে? মূর্ধন্য ষ হবে, মূর্ধন্য ষ। আচ্ছা, ঠিক আছে, সময় দিলাম রুমান। ওকে, তাহলে এই যে পরিষ্কার প র, তারপর হচ্ছে কি রস্বইকার, আর এরপরে স আসতেছে পরিষ্কার, তাহলে কি হবে? অবশ্যই মূর্ধন্য ষ হবে। কারণ কি বলছি, আর না থাকলে অন্য কোনো কিছু থাকলে রস্বইকার, একার, দীর্ঘইকার, হ্যাঁ, ওইগুলো থাকলে তারপরে স ব্যবহারের প্রয়োজন হলে তখন মূর্ধন্য ষ হবে। সুতরাং পরিষ্কার বানানে কি হবে? মূর্ধন্য ষ হবে। কিন্তু যদি বলি পুরস্কার,
পুরস্কার কি হবে? দন্তাস্য। কেন পুরস্কার দন্তাস্য হবে? কারণ যে প, তারপর রসু, তারপর র, এই রর সাথে কিন্তু আকার একার কিছু নাই। তার মানে এটার মধ্যে সরি ইয়ে নাই, একার বা দীর্ঘইকার রস্যইকার এগুলা কিছু নাই। তো যেহেতু এগুলা কিছু নাই, সুতরাং এখানে কি হবে? দন্তাস্য হবে, দন্তাস্য। হ্যাঁ, দন্তাস্য হবে, কারণ এখানে না থাকলেও র আছে, যে মানে রর সাথে অ ধ্বনি আছে আর কি, পুরো অ ধ্বনি আছে, তো ওটা আমাদের জানা দরকার নাই। আমাদের দরকার হচ্ছে যদি আমরা অন্য কোনো ধ্বনি না দেখি, হ্যাঁ, রস্যইকার, একার, দীর্ঘইকার, রস্যকার এগুলা না থাকলে তখন কি হবে? আমরা দন্তাস্য বসাই দেব, মানে মূর্ধন্য ষ হবে না, সোজা কথা। তাহলে এখানে যেহেতু রর সাথে অন্য কিছু নাই, সুতরাং দন্তাস্য ব্যবহার করবো। একইভাবে তিরস্কার যদি আমরা দেখি, তিরস্কার, তিরস্কারও কি হবে? দন্তাস্য হবে। যদি আমরা আবিষ্কার দেখি, আবিষ্কার, আবিষ্কারে কি হবে? মূর্ধন্য হবে। হ্যাঁ, এগুলো একটু মনে রাখতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, প্রথমকার লেখাগুলো তো আর আবার এগুলো হাতের লেখা তো আর রিপিট করার সুযোগ নেই। সেক্ষেত্রে এই যতটুকু লিখছেন সেটা থাক, বাকি একটু আবার দেখে লিখেন ভিডিওটা দিলে পরে। রোমান, হ্যাঁ, এই যে দুষ্কর, হ্যাঁ, দুষ্কার্য, নিষ্কলঙ্ক, জ্যোতিষ্ক, এগুলো সবই হচ্ছে মূর্ধন্য হবে। আবার এই যে নমস্কার, তিরস্কার, কুসংস্কার এগুলো দন্তাস্য হবে। একই নিয়ম আর কি। হ্যাঁ, আহ আচ্ছা, এইটা একটা গুরুত্বপূর্ণ নিয়ম। এখানে কয়েকটা অল্প কিছু নিয়ম আমরা দেখবো, তারপরে আমরা এতে যাব, একটা সাজেশন আমরা নিব। এই যে রেফের পরে ব্যঞ্জন বর্ণ দ্বিত্ব হয় না, দ্বিত্ব মানে দুইবার ব্যবহার করা যায় না আর কি। রেফের পরে একই ব্যঞ্জন বর্ণ দুইবার ব্যবহার করা যায় না, এটা খুব গুরুত্বপূর্ণ। রেফের পরে ব্যঞ্জন বর্ণ দুইবার ব্যবহার করা যায় না, এটা ভুল। যেমন এই যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা এই যে রেফের পরে কি করলাম? অন্তস্থ জ আছে, আবার একটা জ ফলা দিলাম। এ যা অন্তস্থ জ আর জ ফলাতে একই কথা। এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওইটা ফলা। তাহলে দুইবার ব্যবহার করা হয়েছে, এটা ভুল। কি হবে? এই জ ফলা থাকবে না, সৌন্দর্য, এইটা হচ্ছে শুদ্ধ। হ্যাঁ, গাম্ভীর্য, এই বানানটা আসছে পরীক্ষায় এর আগে, গাম্ভীর্য, হ্যাঁ, জ ফলা ভুল। রেফের পরে ব্যঞ্জন বর্ণ দুইবার ব্যবহার করা যাবে না। গাম্ভীর্য জ ফলা মুক্ত। এই যে ধৈর্য, হ্যাঁ, এই জ ফলা মুক্ত। এই যে মাধুর্য, এই জ ফলা মুক্ত। তাহলে আমরা এই বানানগুলো খুব গুরুত্বপূর্ণ কিন্তু। সৌন্দর্য, গাম্ভীর্য, ধৈর্য, মাধুর্য এগুলো পরীক্ষায় আসে। রেফের পরে ব্যঞ্জন বর্ণ দুইবার ব্যবহার করা যাবে না। রেফের পরে ব্যঞ্জন বর্ণ দুইবার ব্যবহার করা যাবে না। উম্মে রুমান লিখতেছেন? তো তাড়াতাড়ি লিখতে হবে, হ্যাঁ, ঝটপট। লেখা যেদিকে যায় যাক, বুঝলি হইল আর কি। ঠিক আছে। রেফের পরে ব্যঞ্জন বর্ণ কি করবো না আমরা? দুইবার ব্যবহার করব না। ওকে, আচ্ছা। তারপরে এই যে বিদেশি শব্দ একটু আগে বলছি, এগুলা এই যে শহীদ, একাডেমি, ডিগ্রি শব্দ। হ্যাঁ, হ্যাঁ, এই যে শহীদ, এটা কি হবে? এই যে এটা শহীদদের স্মরণে, শহীদ মিনার, অমুক তমুক সব জায়গায় বলে ভরা। একাডেমি, এই যে একাডেমির শিকার। ডিগ্রি, হ্যাঁ, উল্টা পাল্টা ডিগ্রি কলেজ, নামও উল্টা, বানানো উল্টা। ঠিক আছে, সাইনবোর্ড লাগাই রাখছে একটা, উল্টা পাল্টা নাম হচ্ছে উল্টা পাল্টা ডিগ্রি কলেজ। হ্যাঁ, ডিগ্রি বানানো উল্টা পাল্টা, নাম উল্টা, কি যে নাম, নাম আর খুঁজে পায় না। ঠিক আছে, এগুলো একটু খেয়াল করতে হবে আর কি। হ্যাঁ, আর আমাদের এই যে ঈদ, ঈদ নিয়ে তো অনেক কিছু হইলো, তো ঈদটাও মোটামুটি দুইটাই প্রচলিত আছে, রশ্মি দিয়েও দীর্ঘই দিয়েও, কিন্তু বাংলা একাডেমি বলছে যে দীর্ঘই দিয়ে যে আহ, শব্দটা, এটা মোটামুটি অসঙ্গত বানানো আর কি। হ্যাঁ, এই দীর্ঘই দিয়া এটা প্রচলিত, কিন্তু এটা অসঙ্গত। তারা বলে না এটা ভুল, এটা রাখছে ডিকশনারিতে, কিন্তু বলছে এটা অসঙ্গত আর কি। হ্যাঁ, রস্যইটাই হচ্ছে বহুল আহ প্রচলিত নিয়মের মধ্যে, যেহেতু বিদেশি শব্দে রস্যইকার ব্যবহার করতে হবে এই জন্য আর কি।
এটা চাপে পড়ে বলছে আর কি। হ্যাঁ, ওই যে হুজুর পার্টিরা, যারা হুজুর আছে তারা কিছুদিন ইয়ে করছিল যে আমাদের ঈদ খাইয়ে নিবা না, আমরা এই দীর্ঘ ঈদে ঈদ করি সবসময়, তোমরা রস্য ঈদে ঈদ করাইবা, এটা হবে না। হ্যাঁ। আচ্ছা, ঋতু বলছে কিছু বলতে চাই, কিন্তু কিভাবে বলাবো, আমার তো উম এখানে লোকটা নাই। ওকে, ঋতু বলেন। ঋতু শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। স্যার আমার কথা হচ্ছে যে এই যে আপনারা যে লেকচার দিতেছেন প্রতিদিন, মানে আমার কাছে আবার লেকচার শিট আছে। হুম এখন লেকচারের সাথে দেখা যায় লেকচার শিটের একটু ইয়ে আছে, লেকচার শিটে দেখা যায় অতিরিক্ত কিছু থাকে। হুম। স্যার এখন আমরা ওই লেকচারের সাথে ওইটা মিলিয়ে পড়তে হবে, মানে ওই যে বাড়তি কিছু থাকে ওগুলো কি পড়তে হবে, নাকি আপনার এই লেকচারটাই শুধু পড়তে হবে? এটা তো একবারে প্রথম, আজকে 6 নম্বর না 7 নম্বর ক্লাস করতেছি। প্রথম ক্লাসে আমি বলে দিছি যে 3টে বিষয় গুরুত্ব দিতে হবে। নাম্বার 1 হচ্ছে লেকচার ক্লাস, 2 হচ্ছে লেকচার শিট, 3 হচ্ছে পরীক্ষা। হ্যাঁ, লেকচার গুলো করবেন, এখানে ডিফারেন্স কিছু থাকে, বিভিন্ন ধরনের কৌশল থাকে, টেকনিক থাকে, এগুলা আপনারা পড়বেন। আর লেকচার শিটে বিস্তারিত আরো অনেক তথ্য থাকে, সেগুলো পড়বেন। কারণ কথা হচ্ছে যে যদি আপনি সময় সুযোগ না থাকে, সেক্ষেত্রে জি। যদি পড়ার সময় কম থাকে, শুধু প্রশ্নগুলো ভালো করে পড়বেন, আর লেকচার শিটে যেগুলো নোট করেন সেগুলো, মানে লেকচার ক্লাসে যেগুলো নোট করেন সেগুলো পড়লেই হবে। কারণ যত পড়বেন তত লাভ, কারণ পড়া যত কম করবেন তত হলো ক্ষতি। যত বেশি পড়তে পারেন ততই লাভ আর কি। হ্যাঁ, পড়ার কোনো শেষ নাই। এই জন্য নির্দিষ্ট কোনো ইয়ে নাই, বিধিনিষেধ নাই যে এইটা লেকচার ক্লাস করে লেকচার শিট পড়া যাবে না, বা পড়লে আপনার গুনাহ হবে, পাপ হবে, এরকম কিছু না। ঠিক আছে? জি, ঠিক আছে। ওকে। অঞ্জলি আবার, কিন্তু আপনি যেভাবে সিরিয়াসলি, মানে স্যার প্লিজ কিছু বলতে চাই, হ্যাঁ, তো এইটা আমি ভাবছিলাম মানে অনেক সিরিয়াস কিছু বলবেন কিন্তু। ওকে, থ্যাংক ইউ। ওকে, রিতা, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, ঋতু, এবার বলেন যে এই যে আমরা পড়লাম বিদেশি শব্দ কি করতে হবে, রস্বইকার ব্যবহার করতে হবে, তাই না? আহ, হ্যাঁ, পূজা রানী বলতে আচ্ছা ঠিক আছে, আমি আনমিউট করতে পারতেছি না, কারণ ওই যে দূরে গিয়ে করতে হয় তো, আমার ওই টেকনিক্যাল পার্সন আসলে তো আমি করব। আপাতত আপনার প্রশ্নটা এই নাকের কাছে রাখেন। ওকে। আচ্ছা, আপনি কিভাবে এক্সাম দিবেন সেটা তো আমি বলতে পারবো না, এটা নিয়ে শেষে বলছি তো। যাদের লেকচার শিট নাই, যাদের জব সলিউশন নাই, যাদের হচ্ছে আরো পরীক্ষা দিতে সমস্যা, পড়াশোনায় মন বসে না, অমুক তমুক হ্যান ত্যান আবি, হ্যাঁ, সেইগুলো হচ্ছে যে ক্লাসের শেষে, শেষ দিকে বলবো আমরা। হ্যাঁ, উত্তর, পড়ায় মন বসে না, মন বসে না পড়ার টেবিলে, আহা হা। সিনেমা দেখেন, এই অঞ্চলি, আবলি, আলি প্রত্যয় যুগে যে শব্দগুলো আছে না, এই শব্দগুলো কি করব, এই শব্দগুলো সব রস্বইকার ব্যবহার করব। অঞ্জলি, হ্যাঁ, অঞ্জলি, আলি প্রত্যয় মানে কি শব্দের শেষে থাকলে আর কি। হ্যাঁ, শব্দের শেষে যদি অঞ্জলি, আবলি, আলি থাকে, তখন এই জাতীয় একদম পরি সুন্দর কথা বলছে। তাহলে অঞ্জলি, আবলি এবং আলি প্রত্যয়যুক্ত যে শব্দগুলো আছে, অর্থাৎ শব্দের শেষে যদি এই অংশগুলো থাকে, তখন সেই শব্দগুলো কি হবে, রস্বইকার ব্যবহার করতে হবে। খুব গুরুত্বপূর্ণ শব্দ। এই যে গীতাঞ্জলি, হ্যাঁ, আমরা দীর্ঘইকার দিয়ে লিখি, ভুল, রস্বই ব্যবহার করতে হবে। গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি, জলাঞ্জলি, অঞ্জলি, এরকম যত শব্দ আছে, অর্থাৎ শব্দের শেষে যদি অঞ্জলি থাকে, তখন সেটা আমরা কি করব, রস্বইকার ব্যবহার করবো, রস্বই। হ্যাঁ, গীতাঞ্জলি, পুষ্পাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, জলাঞ্জলি, হ্যাঁ, এইরকম যা আছে। তারপর যে আবলি দিয়া, বিষয়াবলী, হ্যাঁ, বিষয়াবলী কি হবে, দীর্ঘিকার হবে না, রস্বই। বিষয়াবলী, কার্যাবলী, শর্তাবলী, গ্রন্থাবলী, তত্ত্বাবলী, নিয়মাবলী, এরকম যা আছে, আবলি দিয়ে যা আছে, সবগুলিতে আমরা কি করব, রস্বই ব্যবহার করব, রস্বইকার ব্যবহার করব। অঞ্জলি, আবলি, আলি প্রত্যয়যুক্ত শব্দগুলোতে আমরা কি করব, রস্বই ব্যবহার করব। প্রত্যয় মানে শব্দের শেষে যতটুকু থাকবে সেটাকে বলা হয়। তাহলে এইটা গুরুত্বপূর্ণ। এই যে গ্রন্থাবলী, শর্তাবলী, নিয়মাবলী, তত্ত্বাবলী, বর্ণালী, মিতালি, গীতালি, চৈতালি যা আছে, হ্যাঁ, শোনা যাচ্ছে না? বয়েস কি ঠিক আছে? মানে এটা দিলেই হবে আর কি, বয়েস। ওকে, ভালো। বয়েস গুড হলে এটা, এটা আমাদের যে ছেলের কাছ থেকে শিখছি। আমি কিছু বললে বলে যে
ও এরকম করে, আমি এরকম করে কেন, তুই মুখে বলো। বলে না আমার টিচার শিখাইছে, এটা মানে গুড, এটা মানে ব্যাড, এইটা। হ্যাঁ, হ্যাঁ, বেগের প্র্যাকটিস করলেই হবে সামিয়া। গুড। ওকে, তাহলে একজন বলছে বয়স ঠিক নাই, তাহলে আপনি একটু নিজে চেক করেন। আচ্ছা, এনে একটা জিনিস হচ্ছে যে কোন নামের ক্ষেত্রে যে যেভাবে লেখে, নামের ক্ষেত্রে কোনো ভুল নাই কিন্তু, হ্যাঁ। হ্যাঁ, স্বর্ণালী, রূপালী, গীতালি, মিতালি, আপনি চাইলে রসিকার দিয়ে লিখতে পারেন, চাইলে দীর্ঘিকার দিয়ে লিখতে পারেন। বাংলা একাডেমি বলছে আপনার জন্য ফ্রি, নামে কোনো সমস্যা নাই, যেভাবে লেখেন অসুবিধা নাই, হ্যাঁ। তবে নাম ছাড়া অন্য কিছু যা আছে সেগুলো। আচ্ছা, এটা জাস্ট জানার জন্য, হ্যাঁ, জানার জন্য জাস্ট একটু বলি। অনেকে এটা প্রশ্ন করেন যে স্যার, এই যে হস চিহ্ন বা হসন্ত চিহ্ন যেটা আছে, এইটা আমরা কখন ব্যবহার করব আর কখন করবো না, এটা লেখার দরকার নাই। সেটা কখন করব আর কখন করবো না, এটা শুধু জানার জন্য বলি। সেটা হচ্ছে যে বাংলা একাডেমি বলছে যে হসন্ত চিহ্ন মানে বর্জন করতে হবে, যথাসম্ভব বর্জন করতে হবে, মানে যেখানে মন চাইলো টাচ করে হস চিহ্ন দিয়ে দিলাম, এটা দেওয়া যাবে না, যথাসম্ভব বর্জন করতে হবে। তবে যে সকল শব্দগুলোতে হস চিহ্ন না দিলে উচ্চারণের ক্ষেত্রে বিভ্রান্তি ঘটতে পারে, এই সকল ক্ষেত্রে হস চিহ্ন ব্যবহার করতে হবে। যেমন এই যে এখানে যে শব্দগুলো আমরা দেখলাম, এই যে এই পাশে যে শব্দগুলো আছে, এইগুলাতে হর্স চিহ্ন ব্যবহার না করলেও চলে, করলে সেটা ভুল হবে। কেন ভুল হবে বলছে, এগুলো দরকার নাই। যে করলেন, করলেন হর্স চিহ্ন মানে কি? হর্স চিহ্ন মানে এইখানে যে আরেকটা স্বরধ্বনি থাকে সেটা উচ্চারিত হবে না, হ্যাঁ, সেটা উচ্চারিত হবে না। তাহলে করলেন শব্দটা, আমরা করলেন শব্দটা করলেনই বলি, আমরা হর্স চিহ্ন না দিলেও করলেন বলি, আর দিলে তো বলি। হর্স চিহ্ন ছাড়া আমরা কিন্তু করলেনও বলি না। এই যে এনে করলেনও বলি, করলেনও না। দিলেনও, দিলেনও বলি, দিলেনও বলি, দিলেন বলি। হ্যাঁ, কল, 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 আমরা কিন্তু বলি না কল কল। হ্যাঁ, নদীর পানি কল কল করতেছে, কল কল বলি নাকি কলকলি বলি? কলকলি বলি আমরা, তাই না? তাহলে এখানে কল কল দেওয়ার দরকার নাই, হ্যাঁ। তারপরে টক, যে আমি একটু টক খাবো, টক বলি, আমরা কিন্তু বলি না আমি একটু টকও খাবো, টকও বলি নাকি, নাকি টকই বলি, তাই না? এই যে তছনছ, ঘূর্ণিঝড়ে সবকিছু তছনছ হয়ে গেল, আমরা কিন্তু এটাই বলি, আমরা কিন্তু বলি না যে ঘূর্ণিঝড়ে সবকিছু তছনছ হয়ে গেল, তাই না? তো যেগুলো আমরা সচরাচর ব্যবহার করি সেই সমস্ত জায়গায় আমরা হর্স চিহ্ন ব্যবহার করতে পারবো না, এটা জানার জন্য। হ্যাঁ, এই যে এইগুলো যেগুলো আছে সব, এই চল 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 ঊর্ধ্বগণে বাজে, আমরা বলি না চলো 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 ঊর্ধ্বগণে বাজে মাদল, এটা বলি না কিন্তু, চল চলই বলি, তাই না? এই নদীর তল, নদীর তল, আমরা কিন্তু বলি না নদীর তলদেশ, তলদেশ বলি। হ্যাঁ, একটু জলও খাবো, একটু ফলও খাবো, একটা ফলও খাবো, এরকম কিন্তু বলি না, একটা ফল খাবো, একটু জল খাবো, এরকমই কিন্তু বলি। সো যে শব্দগুলোতে উচ্চারণ বিভ্রান্তি হওয়ার সম্ভাবনা নাই সেই সকল শব্দতে আমরা হর্স চিহ্ন ব্যবহার করব না। কিছু কিছু গুরুত্বপূর্ণ শব্দ আছে, এগুলাতে হর্স চিহ্ন ব্যবহার করতে হবে। যেমন এই যে এটা দিয়ে লিখতে পারেন বা একটু স্ক্রিনশট নিতে পারেন। উদ্ঘাটন, উদ্ঘাটন, উদ্বেগ, উদ্ভ্রান্ত, উদযাপন, দিকপাল, দিকভ্রম, দিকভ্রষ্ট, দিগদর্শন, প্রাক্ষতন, বাকসর্বস্ব, এই সমস্ত জায়গায় হর্স চিহ্ন ব্যবহার করতে হয়। আচ্ছা, এই সামিয়া শেখ বলছে, আবার আমি এটা বলছিলাম যে ক্লাসের শেষে বলবো, কিন্তু আমি বুঝি না আমার আপনারা খুঁচাইতেছেন কি জন্য। বলতেছে যে পড়া ভুলে যায়। তো পড়া ভুলে যাইলে কি হবে, মনে রাখার টিপস তো অবশ্যই আছে। শুনেন, লিখতে থাকেন আর শুনেন। যদি হ্যাঁ, যদি, আচ্ছা এখানে একটা, তুমি তো নাই, একটা মাউস না দিলে আমি ওই যে আনমিউট করতে পারি না, তুমি থাকো, হ্যাঁ। ওকে, ঠিক আছে। যদি 50% এফোর্ট দেন, হ্যাঁ, তাহলে আপনি যদি 100% আশা করেন তাহলে কি হবে? হবে না। 50%, ওই যে আইনস্টাইন সূত্র জানেন না, যতটুকু আপনি এফোর্ট দিবেন সেই অনুযায়ী আপনার আউটপুটটা আশা করতে হবে, এর বেশি আশা করা, প্রত্যাশা করা ঠিক হবে না। তাহলে এফোর্ট আসসালামু যদি আলাইকুম। দেন দেন 50%, আউটপুটও এরকমই হবে, লেস দেন 50 হবে, বেশি হওয়ার সম্ভাবনা কম। রিয়ার কেস দু একটা ক্ষেত্রে হয়ে যায়, সেটা ভিন্ন, কিন্তু কম হওয়ার সম্ভাবনাই বেশি। আরেকটা স্যার, জিনিস সেটা হচ্ছে যে আমরা অনেকেই যারা করি আর কি, যে এখন এই যে ইয়ে নাই, কি বলে,
পরীক্ষা টরীক্ষা নাই, হয়তো কয়েকদিন পরে একসাথে যখন শুরু হবে দাম দাম পরীক্ষা শুরু হয়ে যাবে। তো এখন আপনার হয়তো একটু ঘুমাই টুমাই, ক্লাস টাস কি করবো, একটু ঘুমাই, সময় কাটাই, বা একটু লাইফটাকে একটু এনজয় করি। এনজয়ের সময় কিন্তু এখন নাই। আমরা তো চাকরির পরীক্ষা পড়াপড়ি আসছি, তাই না? আমরা যে সবসময় স্যার মোটিভেটেড ছিলাম তা না। এই, কখনো কখনো এরকম হয়েছে, কিন্তু নিজেকে এনার্জাইজ করে রাখতে হবে, মনে রাখতে হবে যে আপনি আজকে যে গাছ থেকে ফল খাবেন, সে আজকে সকালে বীজ লাগাইয়া পরে সকাল মানে বিকাল বেলা ফল খাবেন, এটা তো সম্ভব না, তাই না? বীজ লাগানোর পরপরই সাথে সাথে এটা ফল ধরবে, এটা হবে না। তাহলে পরীক্ষা যেদিন তার আগের দিন পরে বা এক সপ্তাহ পরে, এক মাস পরে যে আমি ভালো রেজাল্ট করে ফেলবো, এটাও সম্ভাবনা খুবই কম। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে, আগে থেকেই প্রিপারেশন নিতে হবে আর পরিশ্রম করতে হবে বেশি। তিনটে জিনিস মানে এফোর্ট, পরিশ্রমটা মনে রাখতে হবে, বেশি করতে হবে। পরিশ্রমটা যদি আপনি 100% দেন, আউটপুটটা 100% আসবে। পরিশ্রম যদি 80% দেন, আউটপুট 80% আসবে। যে এরকম পরিশ্রম এরকম আউটপুট, সোজা কথা। অনেকেই বলে যে স্যার পারি না, পরীক্ষা দিয়েই যাচ্ছি, ফেল ফেল আসে না। তো সেটা হচ্ছে ওই আপনার আউটপুট যেরকমটা, সেটা নির্ভর করে আপনি ইনপুটটা কিরকম আপনি দিচ্ছেন। হ্যাঁ, সেম। ইনপুট যত বাড়াই দিবেন, যদি মনে করেন যে আপনার হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, ইনপুট বাড়াই দিতে হবে, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে, যখন এফোর্ট বা ইনপুটটা আপনি বাড়াই দিবেন, তখন আপনি অ্যাচিভমেন্টটা আসবে। আর অ্যাচিভমেন্টটা, অর্জনটা আসার পরেই কিন্তু আপনি উপভোগ করতে পারবেন। তাহলে আপনি ইনপুট কম দিয়া বা এফোর্ট কম দিয়া যদি আপনি আগে ভাগে অর্জনের চেষ্টা করেন, সেটা কিন্তু হবে না। পরিশ্রম করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, কৌশল তৈরি করতে হবে। দেখবেন আস্তে আস্তে আপনার পড়াশোনা মনে থাকবে বা মনোযোগী হবেন, পড়ার টেবিলে মন বসবে। স্যার হ্যাঁ, বলেন। স্যার স্যার 4:40 থেকে স্যার ট্রাই করতেছি এই হুম। ঢুকার জন্য, ঢুকতে পারি না স্যার জুম অ্যাপে। তারপর মানে আধা ঘন্টা পর ঢুকলাম। স্যার আমার না এই গত আপনার বাংলা ক্লাসটা স্যার আমার মিস হয়েছে, আমি এই যে চেষ্টা করি ঢুকতে পারি না। পরে রেকর্ড ক্লাসটা স্যার দেখতে হয়, দেখা গেছে 1-1.5 ঘন্টা পরে আপনি আমি 4:30 থেকে চেষ্টা করতে ঢুকবেন কিভাবে? তখন তো একটা ক্লাস চলতেছে এই জুমে। আপনি চেষ্টা করবেন, আর 5টা থেকে শুরু, 5টা থেকেই চেষ্টা চেষ্টা করবেন। 5টা, পরে তো 1, 2 এইরকম চেষ্টা করবেন, 5টার আগে না পরে। এখানে যত জুম আছে 15-20টা বা আরো বেশি না, এরকম যত জুম আছে সবগুলোতে একটার পর একটা ক্লাস চলতেই থাকে। তারপর নির্দিষ্ট টাইমের পরে জয়েন করবার চেষ্টা করবেন, 1 মিনিট বা বা জাস্ট টাইমে। আগে চেষ্টা করলে সেটা ঢুকতে হবে, বারবার চেষ্টা করলে আপনাকে বের করে দিবে। আর জুমে ক্লাস করার কয়েকটা নিয়ম নীতি আছে, পারলে আমার ওই যে ইয়াতে দেওয়া আছে, একটু দেখেন। স্যার জি, স্যার বলেন, শুনতে পাচ্ছি। স্যার ওই অ্যাসাইনমেন্ট টেস্টটা কি শুরু হচ্ছে স্যার ওটা? আপনি স্যার এতক্ষণ এটা কোথায় বুঝতে ছিলেন? পারিনি। স্যার আচ্ছা, এটা আমি বুঝতে পারেন বুঝতে নাই। পারিনি, একটু পরে ঢুকছি এটা জি স্যার। হবে আর কি, হয়েছে। আমি জানি না তো, বাকিদের কথাই বুঝলাম যে শুরু হয়েছে। হ্যাঁ, স্যার ওটা কি ওয়েবসাইটে ঢুকবো না অ্যাপে ঢুকবো স্যার? অ্যাপ ওয়েবসাইট দুটো তো একই জিনিস, যে লাউ সেই কুদু, একটা হচ্ছে গুল, একটা লম্বা, আর কিছুই না। আচ্ছা, নামের ক্ষেত্রে আহ, নামের ক্ষেত্রে হচ্ছে, নামের ক্ষেত্রে স্যার হলো বলছি যে যে যেভাবে লেখে, রস্বইকার দীর্ঘিকার যেটা দিয়ে লেখে সেটাই হবে। হ্যাঁ, নামের ক্ষেত্রে ভুল স্যার নাই। একটা কথা ছিল, হ্যাঁ, বলেন। আদ্যক্ষর বানানটা একটু বলে দিবেন স্যার, আমি আরে, কয়েক জায়গায় কখন এখন দেখছি। হলো অজু শুরু করি নাই, উনি নামাজের কথা বলতেছে। আমরা তো এর বলবো সেটা, আদ্যকর আচ্ছা ঠিক বা আছে। দুরবস্থা, এগুলো বলবো। ওয়েট ওয়েট, জি অপেক্ষা স্যার। করতে হবে। হ্যাঁ, আগে মিস কল দেওয়া যাবে না। আচ্ছা, শুনে, এই যে দূরত্বের ক্ষেত্রে যদি দীর্ঘ হয়, মানে দূরত্ব যদি বুঝায়, তখন দীর্ঘ হবে আর কি। হ্যাঁ, যখন দূরত্ব, দূরবর্তী কোনো কিছু বুঝাবে, সেই ক্ষেত্রে হচ্ছে দীর্ঘ হবে। আর দূরত্ব না বুঝালে হ্রস্বকার। হ্যাঁ, দূরত্ব আর এগুলো কিন্তু নিয়ম না, জাস্ট একটা টেকনিক আর কি, একটু মনে রাখবেন। আর যেমন ওই যে এখানে বসন্ত এই যে থেকে দূরদৃষ্ট, দেখাচ্ছি। দূরবস্থা, হ্যাঁ, এই দূরবস্থা, তারপরে দূরাকাঙ্ক্ষা, দুর্নীতি, এইগুলা, দুর্যোগ, এই শব্দগুলা দ্বারা দূরত্ব বোঝায় না। যেহেতু এই শব্দগুলা দ্বারা দূরত্ব বোঝায় না, সুতরাং এগুলাতে দীর্ঘকার ব্যবহার হবে না। আর যে দূর, দূরবর্তী, দূরত্ব, দূরবীক্ষণ, দূরদৃষ্টি, দূরদৃষ্ট মানে মন্দ ভাগ্য, পুরা কপাল, সোজা কথা। আর দূরদৃষ্টি মানে হচ্ছে দূরের কোনো কিছু দেখা। তাহলে যে সমস্ত শব্দ দ্বারা দূরত্ব বুঝাবে, আচ্ছা ইয়ে করো, মিউট করো। যে হ্যাঁ সমস্ত শব্দ দ্বারা দূরত্ব বুঝাবে, সেইগুলাকে আমরা দীর্ঘকার ব্যবহার করব। আর যে সমস্ত শব্দ দ্বারা দূরত্ব বুঝাবে না, বিশেষ করে যে দূরবস্থা শব্দটা পরীক্ষায় আসে প্রায়, এইখানে আমরা হ্রস্বকার ব্যবহার করব। আর কিছু শব্দ আছে স্বাভাবিকভাবেই দীর্ঘকার
সেইগুলা নিচে, তবে গুরুত্বপূর্ণ না, আপনি এইটা একটু মনে রাখলেই হবে আর কি। হ্যাঁ, ওকে। এটা দ্রুত করতে হবে, বেস্ট হয় যদি স্ক্রিনশট নিয়ে নেন আর কি। হ্যাঁ, সময় কম। হ্যাঁ, আচ্ছা, এখানে যে ভূমি বয়ের সুকার বয় দীর্ঘকার কখন বুঝবো আর কি। হ্যাঁ, মনে রাখবেন যে ভূমি বা মাটি বুঝালে আমরা দীর্ঘকার ব্যবহার করব, ভূমি বা মাটি বুঝালে দীর্ঘকার, আর না হলে রস্যকার ব্যবহার করব। বিশেষ করে এখানে একটা শব্দ প্রায় পরীক্ষায় আসে, যে ত্রিভুজ। হ্যাঁ, এই যে ভূমি, ভূগোল, ভূমিকম্প, এগুলো দ্বারা ভূমি বোঝায়, সুতরাং আমরা দীর্ঘকার ব্যবহার করতে পারি। আর ত্রিভুজ শব্দ দ্বারা হচ্ছে তিন কোণ বিশিষ্ট যার ত্রিভুজ, সেখানে ভূমি বা মাটি বোঝায় না, সুতরাং এখানে আমরা রস্যকার ব্যবহার করব। হ্যাঁ, তো এইটা একটু মনে রাখবেন আর কি, ঠিক আছে। ত্রিভুজ শব্দটা গুরুত্বপূর্ণ, এখানে ত্রিভুজ রস্যকার হবে। আচ্ছা, এটা এটা খুব গুরুত্বপূর্ণ একটা বানা সব মানে এটা একটু মনোযোগ দেন সবাই। হ্যাঁ, লেখালেখি বন্ধ করেন। সেটা হচ্ছে যে যে সকল শব্দ আমরা প্রত্যয়ের ক্লাসে আমরা পড়ছিলাম, যে কখনো কখনো আদিস্বরের পরিবর্তন হয়, কখন কখন হয়, যে সকল শব্দের সাথে জফলা প্রত্যয় যুক্ত হয়, জফলা জফলা প্রত্যয় যুক্ত হলে আদিস্বরের পরিবর্তন হয়, কিন্তু তা প্রত্যয় যুক্ত হলে আদিস্বরের কোনো পরিবর্তন হয় না। আদিস্বরের পরিবর্তনকে গুণ বৃদ্ধি এগুলা বলে। তাহলে জফলা প্রত্যয় যুক্ত হলে আদিস্বরের পরিবর্তন হয়, আর তা প্রত্যয় যুক্ত হলে আদিস্বরের পরিবর্তন হয় না। শব্দটা যেরকম ছিল সেরকমই থাকে, এবং এইগুলো প্রায় সব পরীক্ষাতেই কম বেশি আসে, এবং বাক্য শুদ্ধির ক্ষেত্রে ওইগুলো কাজে লাগবে। সেক্ষেত্রে যেমন যেমন দরিদ্র, মূল শব্দটা হচ্ছে দরিদ্র, তার সাথে যদি আমরা তা প্রত্যয় যুক্ত করি, তাহলে দরিদ্রতা, কোনো পরিবর্তন নাই, কিন্তু শুধু যা ছিল তাই সাথে তা যুক্ত হয়ে গেছে, দরিদ্রতা। আবার এই দরিদ্র শব্দের সাথে যখন আমরা জফলা প্রত্যয় যুক্ত করব, জফলা যুক্ত করব, তখন এই যে আদিস্বরের পরিবর্তন হয়েছে, এই যে এইখানে আকার নাই, এখানে কিন্তু আকার চলে আসছে। দারিদ্র মানে এখানে ছিল দরিদ্র, দর সাথে ও ছিল, এই ওর পরিবর্তে কি হয়ে গেছে, চলে আসছে, এটাকে বলা হয় গুণ। তাহলে দরিদ্রের সাথে কি হলো, জফলা যুক্ত হলো, যখন জফলা যুক্ত হবে তখন কি হবে, আদিস্বরের পরিবর্তন হবে, দারিদ্র, এই যে আকার আসছে। কিন্তু একবার প্রত্যয় যুক্ত করার পরে আবার যদি আমরা তা প্রত্যয় যুক্ত করি, এই যে তা দারিদ্র, তারপরে আবার তা যুক্ত করলাম, সেখানে কিন্তু কি হয় না, এটা ভুল, সঠিক হয় না। কেন ভুল? কারণ একবার জফলা প্রত্যয় যুক্ত করলাম, একবার প্রত্যয় যুক্ত করার পরে সেই শব্দের সাথে আবার যদি প্রত্যয় যুক্ত করি, প্রত্যয়ের দ্বিত্বজনিত ভুল, এই জন্য সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। দারিদ্র, তার সাথে আবার আমরা তা যুক্ত করলাম, দারিদ্রতা, এটা কিন্তু ভুল, পরীক্ষায় আসে। হ্যাঁ, দারিদ্রতা বাংলাদেশের প্রধান সমস্যা, নিম্নরেখ শব্দটি কোনটি সঠিক, বা নিচের কোন বা বানানটি সঠিক, দারিদ্রতা বাংলার সমস্যা, দরিদ্রতা বাংলার সমস্যা, দারিদ্র বাংলাদেশের সমস্যা, এরকম থাকে, আমরা দেখবো একটু পরে বাক্য শুদ্ধির ক্ষেত্রে। তাহলে এইগুলো একটু খেয়াল রাখতে হবে। আবার বলি, শ্যামলী, সেটা হচ্ছে যে যদি কোনো শব্দের ক্ষেত্রে জফলা আমরা যুক্ত করি, জফলা জফলা প্রত্যয় যুক্ত করলে, জফলা বা জফল অন্তস্থ জ বা জফলা প্রত্যয় যুক্ত করলে আদিস্বরের পরিবর্তন হয়, আর যদি তা প্রত্যয় যুক্ত করি, তাহলে আদিস্বরের কোনো পরিবর্তন হয় না। যেমন এখানে শব্দ হচ্ছে মধুর, তার সাথে আমরা কি করলাম, তা যুক্ত করলাম, মধুরতা, কোনো পরিবর্তন নাই, যা ছিল তাই আছে। কিন্তু এই মধুরের সাথে আমরা কি করলাম, অন্তুস্থ জ ফলা যুক্ত করলাম আর কি, অন্তুস্থ জ প্রত্যয় যুক্ত করলাম। এই যে মধুর ছিল, এটা মাধুর্য, এই যে আকার হয়ে গেছে, এই যে আকার আকার চলে আসছে, মাধুর্য, জফলাও যুক্ত হয়েছে পাশাপাশি। এই যে এখানে কিন্তু একটা ভুল করছে, হ্যাঁ, এইটা কিন্তু হবে না। একটু আগে আমরা পড়ে আসছি কিন্তু, হ্যাঁ, রেফের পরে ব্যঞ্জন বর্ণ দিতে হয় না। ওকে, তাহলে এখানে কি অন্তস্থ জ কিন্তু যুক্ত হয়েছে, এই যে অন্তস্থ জ যুক্ত হয়েছে, পাশাপাশি এই যে আদিস্বরের পরিবর্তন হয়েছে, এখানে আকার নাই, এখানে আকার ওডা হয়ে গেছে।
কিন্তু আমরা যদি আবার মাধুর্যতা লিখি, তাহলে মাধুর্যতা আবার ভুল। কেন ভুল? একবার জফলা যুক্ত করছি, তারপরে আবার তা প্রত্যয় যুক্ত করলে প্রত্যয়ের দ্বিত্বজনিত ভুল। ক্লিয়ার বিষয়টা সবাই? এই যে দিন, তার সাথে আমরা যুক্ত করলাম তা প্রত্যয়, দীনতা। কিন্তু দিনের সাথে আমরা যুক্ত করলাম জফলা প্রত্যয়, দৈন্য হয়ে গেছে, দৈন্য। হ্যাঁ, রস্যইকার দীর্ঘইকার ছিল, দীর্ঘইকার থেকে কি হলো? ওইকার হয়ে গেল, দীর্ঘইকার থেকে ওইকার। কিন্তু দৈন্যতা আবার ভুল কেন? একবার প্রত্যয় যুক্ত করার পরে আরেকবার যুক্ত করা যাবে না। স্বতন্ত্র, তার সাথে তা যুক্ত করলাম, স্বতন্ত্রতা, কোনো পরিবর্তন নাই। স্বতন্ত্র, তার সাথে আবার জফলা প্রত্যয় যুক্ত করলে এই যে আদিস্বরে পরিবর্তন হয়েছে, স্বাতন্ত্র। কিন্তু স্বাতন্ত্রতা ভুল। কেন ভুল? কারণ প্রত্যয়ের দ্বিত্বজনিত ভুল। এই বিষয়টা কি আমরা বুঝতে পারছি সবাই? বুঝি নাই এমন কেউ আছে? বুঝি নাই? হ্যান্ড ডাউন করো, দেখো তো কেউ হ্যান্ড রাইজ করে কিনা। এটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? ক্লিয়ার? লিজা, তানিয়া, জি বলেন। স্যার ওই স্যার দিন দিয়া যেটা, ওইটা একটু বোঝান আবার স্যার। হ্যাঁ, দিন দিয়া বলছি যে যে কোনো শব্দের সাথে, যে কোনো শব্দের সাথে যদি আমরা তা প্রত্যয় যুক্ত করি তাহলে কোনো পরিবর্তন হবে না। যেমন দিন যুগ তা প্রত্যয় যুক্ত করলাম, তাহলে কি হলো? দীনতা, কোনো পরিবর্তন নাই। কিন্তু এই দিনের সাথে যখন আমরা জফলা প্রত্যয় যুক্ত করব, বা যে কোনো শব্দের সাথে জফলা প্রত্যয় যুক্ত করলে সেই আদিস্বরে পরিবর্তন হয়। যেমন এখানে দিনের, এখানে কি আছে? দীর্ঘইকার আছে, এটা কি হয়ে যাবে? ওইকার হয়ে যাবে, দৈন্য। দৈন্য, এই যে দৈন্য। বোঝা গেল? নিয়মটা সহজ। জি স্যার। তা প্রত্যয় যুক্ত করলে কোনো পরিবর্তন হয় না, জফলা প্রত্যয় যুক্ত করে আদিস্বরের পরিবর্তন হয়। স্যার আমার একটা প্রশ্ন ছিল, ওই যে হ্যাঁ, এক্সপেরিমেন্টাল স্যার কিভাবে কি করবো, আমি তো বুঝি না মানে শুনলাম আমি আজকে কি হুম। করতে হবে, কিভাবে কি করবো স্যার? একটু পরে বুঝবেন, একটু পরে। হ্যাঁ, স্যার স্বতন্ত্রটা একবার বুঝাই দেন, স্বতন্ত্র। হ্যাঁ। আচ্ছা, গুণ বৃদ্ধি কি এগুলা আপনাদের মাথায় নেওয়া দরকার নাই, বেশি বেশি লোড হয়ে যাবে আর কি। হ্যাঁ, এই যে ওর জায়গায় আ হইলে, এই যে গুণটা হচ্ছে রস্যির জায়গায়, রস্যি বা দীর্ঘের জায়গায় যদি এ হয় তাহলে হচ্ছে গুণ। এই যে দীর্ঘের জায়গায় একটু আগে যারা আমরা দেখলাম দিন, দীর্ঘের জায়গায় ওইকার হয়ে গেল, এরকম আর কি। স্যার আবার আসসালামু আলাইকুম। এই রস্যু দীর্ঘের জায়গায় যদি ও হয়, এটা গুণ। আর বৃদ্ধি হচ্ছে ওর জায়গায় আ হয় যদি, ওর জায়গায় যে অলস, ওয়ালাইকুম আসসালাম, দাঁড়ান। অলস, এই যে অলস, এখানে কোন এর সাথে জফলা প্রত্যয় যুক্ত করার পরে এই যে আ হয়ে গেছে, আলস্য, এটাকে বলা হয় বৃদ্ধি। তাই ও থেকে আ হয়ে গেলে বৃদ্ধি, রশ্মি থেকে দীর্ঘই, রশ্মি বা দীর্ঘই থেকে ওই হয়ে গেলে এটাকে বলা হয় বৃদ্ধি আর কি। হ্যাঁ, তো এগুলো একটু আপার লেভেলের বিষয়, এগুলো দরকার নাই, মাথায় নিয়ন না, নেওয়ার দরকার। পরীক্ষায় আসবে না যে গুণ বৃদ্ধি, এগুলো আসবে না। আসবে হচ্ছে শুদ্ধ বানান কোনটা সেটা। জি বলেন, শিউলি আক্তার। শিউলি। স্যার এখানে স্যার যে দূরে আর কাছে স্যার ওইটা যে বলছিলেন, এর নিচে আরেকটা আছে স্যার, ওটা স্যার একটু বুঝে নাই। হ্যাঁ, আচ্ছা, দূরদৃষ্টি স্যার। ওর নিচে মানে সব কিছু শব্দ আছে স্বাভাবিকভাবে দীর্ঘকার হয়, এই তো। স্যার আসসালামু আলাইকুম। দুর্বা পূজা, এটা এটা দরকার নাই। হ্যাঁ বলেন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা। স্যার আমি বলতে চাচ্ছিলাম, তখন থেকে হ্যান্ড রাইজ করতেছি, ওই যে হসন্তটা যে বুঝাইলেন ওখানে হুম। প্রথমটাতে বললেন যে দরকার নাই বোঝার ক্ষেত্রে, কিন্তু এক পাশে দেওয়া ছিল হসন্ত আর এক পাশে দেওয়া ছিল না। একবার বললেন যে তাহলে কোনটা নিব, ওই পাশেরটা না এই পাশেরটা, সেটা বলতে চাচ্ছিলাম। যে পাশেটা আর ব্যবহার হচ্ছে করা নাই সেটা নিবেন। ব্যবহার করা নাই, হসন্ত হ্যাঁ, নাই। হ্যাঁ। আর স্যার আপনি যে প্রথম থেকে ক্লাস শুরু করলেন, লেকচার শিটে এগুলো আছে, ওগুলা কি খাতায় নোট করব স্যার? প্রথম থেকে যে মানে কিছু কিছু অংশ আচ্ছা, দেখাইলেন এই মানে। প্রশ্নটা একবার করছে একজনে, তাও বলছি যত বেশি পড়বেন তত ভালো, যদি সময় থাকে পড়বেন, পড়তে নিষেধ নেই। ওকে, এখন আরেকটা ছোট্ট করে একটা জিনিস দেখি আমরা। উল্টা পাল্টা প্রশ্ন করলে তো হবে না, মানে স্যার যে পরীক্ষা মুক্ত মুখ হ্যান ত্যান, তাহলে এটা পিছিয়ে যাবে, ক্লাসটা ডিলে হবে। তো এইগুলো আমরা শেষে করব, যে পরীক্ষা টরীক্ষা বা অ্যাসাইনমেন্ট নিয়ে এত আপনার অ্যাংজাইটি বা এত উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। পরীক্ষা একটা স্বাভাবিক বিষয়, অ্যাপ এবং ওয়েবসাইটে দেওয়া থাকবে, সেখানে ক্লিক মারবেন, পরীক্ষার প্রশ্ন আসতে থাকবে, গেটার গেটে উত্তর দিবেন। পারলে ভালো, না পারলে পরের বার আরো ভালো করবেন, সোজা কথা। জরিমানা তো আর নাই, তাই না? তাহলে চেষ্টা করবেন যে ক্লাসগুলো হয়েছে বা যে পড়াগুলো দিছে সেগুলো থেকে পড়ার জন্য। তো না পারলে একবার দুইবার দিবেন, বুঝে যাবেন, পরের বার ভালো করে পড়বেন। এটা তো আর এরকম না যে আপনি পরীক্ষার হলে গিয়ে চাকরি পরীক্ষা দিচ্ছেন, এটা এখানে দিচ্ছেন, এক দুইবার আপনার ভুল ত্রুটি হইতেই পারে।
চাকরির পরীক্ষা হলে গিয়ে আপনার ছক্কা পিটাইতে হবে, আর এইখানে আপনার ছক্কা পিটানোর চিন্তা করে ছক্কা পিটাবেন পরে, ও আগে কয়েকদিন বুঝেন। চাকরির পরীক্ষা গিয়ে ট্রায়াল আর এরর করার সুযোগ নাই, এখানে ট্রায়াল আর এরর করতে পারবেন আপনি, দিয়ে দিয়ে শিখবেন বুঝবেন, কিন্তু চাকরির পরীক্ষা হলে কি ছক্কা 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 স্যার পিটাইতে হবে ভাই। আসসালামু আলাইকুম। জি। স্যার আপনার ক্লাসে বাংলায় আর গণিত ক্লাসে প্রবাল স্যারের ক্লাসে অতিরিক্ত প্রশ্ন করে সবাই, যে প্রশ্নগুলো না করলে হয় সেইগুলো করে সময় নষ্ট করে স্যার। কারণ আমরা বাক খুব স্বাধীনতার পক্ষে। জি হ্যাঁ, স্যার। আমার স্যার আমার আরো বাংলা আর ইংলিশে কিন্তু পারে না স্যার এগুলো। হ্যাঁ সে অযথা প্রশ্ন কিন্তু সাধারণ জ্ঞান ক্লাসেও করতে পারে না, আবার ইংলিশ ক্লাসেও করতে পারে না হ্যাঁ। স্যার। শুধু বাচ্চাদের মতো অযথা এখন প্রশ্ন করে, আমি যে বলতে প্রশ্নগুলো চাচ্ছি না বাচ্চারাও করে। যে বাকিরা বাক স্বাধীনতার বিপক্ষে, কিন্তু আমি বলতে চাচ্ছি আমি বাক স্বাধীনতার পক্ষে, যে আমি ওপেন করে দিচ্ছি আপনাদের জন্য, আপনারা প্রশ্ন করতে পারেন অবারিত, অসুবিধা নেই, কিন্তু কত হলো অপ্রাসঙ্গিক প্রশ্ন করলে সময়টা নষ্ট হয়ে যায় আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ আপনাকে। ওকে, যে জিনিসটা বলতে চাচ্ছি এটা হচ্ছে যে এই যে যুক্ত বর্ণ দিয়েও মাঝে মাঝে পরীক্ষায় আসে, এই যে এটা কি হ, হ যুগ কি দন্তান্ন, এটা যখন এই যে কানে ধরবে, কানে ধরা মানে কি দন্তান্ন, তাই না? আর যখন পায়ে ধরবে এটা হচ্ছে মূর্ধন্য, হ যুগ মূর্ধন্য। ন জন পায়ে ধরে এটা হচ্ছে মূর্ধন্য, আর ন জন কানে ধরে এটা হচ্ছে কি দন্তান্ন। ওকে, তাহলে এইটা একটু মনে রাখতে হবে। আর মনে রাখতে হবে এই জাতীয় কোনো যে ইয়ে আছে, আমরা এটাও নত্য সত্য বিধান থেকে আমরা জানি যে কখন কিছু শব্দ আছে, যেমন পূর্বাহ্ন, পূর্বাহ্ন বানানে কি হবে? পূর্বাহ্ন বানানে ধরেন এটা বললাম 1 নাম্বার, আর এটা হচ্ছে 2 নাম্বার, কোনটা হবে বলেন তো? পূর্বাহ্ন বানানে কোনটা হবে? পূর্বাহ্ন, অপরাহ্ন, হ্যাঁ, সায়াহ্ন, মধ্যাহ্ন। হ্যাঁ, যে কয়জন উত্তর দিছে সবাই 1 নাম্বার, একজন দিছে 2 নাম্বার, 1 নাম্বার 2 নাম্বার মধ্যাহ্ন। মানে শামীম খাতুন সে খুব বুদ্ধিমান উত্তর দিছে, মধ্যাহ্ন হবে। ওকে, ভেরি গুড। তাহলে হ্যাঁ, খেয়াল রাখতে হবে যে এইখানে যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এটা নত্য সত্য বিধান একটা নিয়ম আছে। কি নিয়ম? যে রি র মূর্ধন্য ষ, রি র মূর্ধন্য ষ, হ্যাঁ, তারপরে যদি ক বর্গ বা প বর্গ বা মানে ক খ গ গ ঙ, ক খ গ গ ঙ, প ফ ব ভ ম, প ফ ব ভ ম, বা অন্তস্থ জ, অন্তস্থ অ, হ, অনুস্বর, এই সমস্ত যে বর্ণগুলো আছে এগুলো যদি থাকে তারপরে হচ্ছে মূর্ধন্য হবে। হুম, রি র মূর্ধন্য ঠিক পরেই ন ব্যবহারের প্রয়োজন হলে মূর্ধন্য হবে, আর ঠিক পরে না হয়ে যদি একটু দূরে প্রয়োজন হয় তখন দেখবো যে কোনো শব্দে এই ক বর্গ প বর্গ এইগুলো আছে কিনা, থাকলে তারপরে ন ব্যবহারের প্রয়োজন হলে মূর্ধন্য হবে। এখন যদি আমরা এখানে পূর্বাহ্ন শব্দটা দেখি, তাহলে পূর্বাহ্ন শব্দটা কি আছে? প আছে, তারপরে কি আছে? দীর্ঘকার আছে, তারপরে কি আছে? রেফ বা র আছে আর কি। হ্যাঁ, রেফ, তারপরে কি আছে? ব আছে। রেফ বা রর পরে কি আছে? এই যে ব, তাহলে এখানে ব শব্দটা আছে, ব। তারপরে কি আছে? হ আছে, এই যে হ আছে, এখানে হ আছে। তাহলে তারপরে কি হবে? অবশ্যই অবশ্যই মূর্ধন্য হবে, মূর্ধন্য, মূর্ধন্য। তাহলে মূর্ধন্য কোনটা? আমরা একটু আগে বলছি কানে ধরলে দন্তান্ন আর পায়ে ধরলে মূর্ধন্য। এটা তো কানে ধরছে, এটা কি দন্তান্ন, এটা হবে না। এটা পায়ে ধরছে যেটা 2 নাম্বার, এটা হচ্ছে সঠিক। এটা হচ্ছে নত্য সত্য বিধান অনুযায়ী। হ্যাঁ, এইভাবে আমরা মনে রাখতে পারি, নত্য সত্য বিধান। এখন এই সেম জিনিসটা আমরা যদি একটু বলি, মধ্যাহ্ন শব্দ কি হবে? মধ্যাহ্ন, মধ্যাহ্ন শব্দ কি হবে? 1 নাম্বার নাকি 2 নাম্বার? মধ্যাহ্ন কোনটা হবে বলেন? মধ্যাহ্ন, মধ্যাহ্নতে কি হবে? হুম, এই এই যে মধ্যাহ্ন তো আমরা কি আমরা বলছি রি র মধ্যাংশের পরে মধ্যাহ্ন হবে, মধ্যাহ্ন শব্দে কি রি র মধ্যাংশ কিছু আছে? কিছুই নেই। এইখান এই যে জিনিসটা আছে এটা তো আমরা পরে দেখব, আগে দেখতে হবে যে এইখানে এই যে রি র মূর্ধন্য বা রিকার, র বা রেফ বা র ফলা মূর্ধন্য বা কয় মূর্ধন্য এইগুলো আছে কিনা। যদি এইগুলো থাকে তারপরে মূর্ধন্য হবে, যদি এইগুলো থাকার পরে মাঝখানে আরো কোনো বর্ণ থাকে তখন দেখবো এইগুলো আছে কিনা, তারপরে মূর্ধন্য হবে।
আর যদি এইগুলো না থাকে তাহলে সেই বানানে তো মূর্ধন্য হবেই না, আগেই বাদ। তাহলে এখানে মধ্যাহ্ন শব্দে রির ও মূর্ধন্য ষ কিছুই নাই। সুতরাং মধ্যাহ্ন শব্দ কি হবে? দন্তান্ন হবে, মানে 2 নম্বর কানে ধরা। কানে ধরলে দন্তান্ন। ঠিক আছে, বোঝা গেল বিষয়টা? এটা আরো সুন্দর করে মনে রাখা যায় কিভাবে? এটা হচ্ছে এই যে এইভাবে, হ্যাঁ, আমরা ওই যে একটা, আমার একটা ইয়ে আছে বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলে দেখবেন, অনেক আগের। পূর্বাহ্ন, পূর্ব, পূর্ব, সূর্য কোন দিকে উঠে? সূর্য হচ্ছে পূর্ব দিকে উঠে। সূর্য পূর্ব দিকে উঠে, তারপর উঠতে উঠতে আস্তে আস্তে কি হয়? মাঝ আকাশে যায়। তারপর কি হয়? আস্তে আস্তে ডুবার সময় আবার বিকেলবেলা নিচে চলে আসে। তাহলে যখন পূর্ব দিকে উঠে তখন সূর্য কোথায় থাকে? নিচে থাকে। সুতরাং যুক্ত বর্ণ কোথায় থাকবে? নিচে থাকবে। আবার সূর্য আস্তে আস্তে উঠতে উঠতে যখন মাঝ আকাশে যায় তখন কি হয়? মধ্যাহ্ন। সূর্য মাঝখানে, যুক্ত বর্ণ মাঝখানে। আবার যখন আস্তে আস্তে বিকেল হয়, ডুবে, বিকেল, অপরাহ্ন মানে কি? বিকেল, তখন নিচে চলে আসে। সুতরাং অপরাহ্ন শব্দে কি হবে? অপরাহ্ন শব্দে যুক্ত বর্ণটা নিচে চলে আসবে, ব্যাস। বোঝা গেল? উম্মে হাবিবা কিছু বলতে চাইবো না। আরেকটা সিস্টেম আছে, যেমন আসামে দন্তান্ন হয়, আসাম। স্যার, হ্যাঁ, স্যার মধ্যাহ্ন ওখানে যে ম বর্ণ আছে, তাহলে মধ্যাহ্ন তো ম দন্ত বর্ণ ন থাকলে কি হবে? আগে তো দেখতে হবে রি র মূর্ধন্য ষ আছে কিনা। আগে দেখতে হবে রি র মূর্ধন্য ষ আছে কিনা। ওটা না থাকলে হবে না। না, ওইটা থাকার পরে না অন্যগুলো খুঁজবো। বুঝেন না যদি বিষয়টা? আগে দেখতে হবে রির মধ্যংশ আছে কিনা, তারপরে অন্য। রির মধ্যংশ থাকলে মধ্যন্য হবে, কিন্তু রির মধ্যংশ ঠিক পরেই না হয়ে যদি দূরে হয় তখন দেখবো যে অন্য কোনো মাঝখানে, ক বর্গ, প বর্গ, অন্তস্থ, জন্তুস্থ, তাহলে হ এখানে গ মত এগুলো একটা আছে। হবে না এখানে। স্যার, এখানে যদি রি মূর্ধন্য ষ না থাকে এবং ম কিংবা ক বর্গ যেটাই থাক তাও হবে না। না না, তাহলে তো হবে না। আগে দেখতে হবে ওই 3টা আছে কিনা। ওকে। জি স্যার, এবার বুঝতে আচ্ছা, পারছি। আসামে দন্তান্ন হয়, বলছি যে আসামে দন্তান্ন হয় কিরকম সেটা? এই যে সহজ, আসামে দন্তান্ন হয় কেমন? এই যে আতে হচ্ছে আহ্নিক, এই যে আহ্নিক। সাথে হচ্ছে সায়ান্ন, এই যে সায়ান্ন। মতে হচ্ছে মধ্যাহ্ন। হ্যাঁ, এই বোঝা গেল? শ্যামলী রয়। ওকে, আমরা মনে হয় আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা এখনো বাকি আছে, সেইখানে আমরা চলে যেতে চাই। এখানে যা যা দেখছি দেখছি আর দেখাবো না। ওকে, এই যে এগুলা দেখছি, এই সমস্ত কি কি এগুলা বাদ আচ্ছা ঠিক আছে। এবার আমরা দেখবো হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু শব্দ এবং মনে রাখার কৌশল, বানান আর কি। হ্যাঁ, গুরুত্বপূর্ণ কিছু বানান। আচ্ছা, এটা তো প্রশ্নে পরে আসি। আমরা কিছু বানান দেখি, গুরুত্বপূর্ণ কিছু বানান এবং সেগুলো মনে রাখার কৌশল। লেখেন ছন্দ, ছন্দ সব দিলে হয় নাকি এমনি দিলেই হয়, কোনটা ভালো? আচ্ছা, লেখেন দ্বিতীয় বর্ণের সাথে দীর্ঘইকার হয় এমন কিছু গুরুত্বপূর্ণ বানান। দ্বিতীয় বর্ণের সাথে দীর্ঘইকার, দ্বিতীয় বর্ণের সাথে দীর্ঘইকার হয় এমন কিছু গুরুত্বপূর্ণ বানান। এটা কিন্তু নিয়ম না, হ্যাঁ, মনে রাখতে হবে। দ্বিতীয় বর্ণের সাথে দীর্ঘইকার হয় এমন কিছু গুরুত্বপূর্ণ বানান। নিশিতিনিতে, নিশিতিনিতে, সরীসৃপ, নিশিতিনিতে সরীসৃপ ও পিপীলিকার কামড়ে, নিশিতিনিতে সরীসৃপ ও পিপীলিকার কামড়ে
আহ পিপিলিকার, ও আচ্ছা, পিপিলিকার বিভীষিকাময় কামড়ে, বিভীষিকাময়, পিপিলিকার বিভীষিকাময় কামড়ে, নিশিতিনিতে সরীসৃপ ও পিপিলিকার বিভীষিকাময় কামড়ে বাল্মীকি ও খনিনিকা, বাল্মীকি বাল্মীকি ও খনিনিকার, খনিনিকার মরীচিকা পড়ে গেল, মরীচিকা, মরীচিকা পড়ে গেল, যা দেখে সস্ত্রীক ব্যথিত হয়ে, যা দেখে সস্ত্রীক ব্যথিত হয়ে বিনীত প্রতীক্ষায়, বিনীত প্রতীক্ষায় নিরীহ ভাবে, নিরীহ নিরীহ ভাবে নিপীড়িতদের, নিপীড়িতদের নিপীড়িতদের প্রতীতি ও দদিছি দিল। এগুলা আলাদা আলাদা পড়তে পারেন, আবার এই এই যে এই লাইনটা মনে রাখতে পারেন আর কি। হ্যাঁ, এই যে নিশিতিনি খুব গুরুত্বপূর্ণ শব্দ, দ্বিতীয় বর্ণের সাথে দীর্ঘইকার, সস্ত্রীপ দ্বিতীয় বর্ণের সাথে দীর্ঘইকার, পিপিলিকা দ্বিতীয় বর্ণের সাথে দীর্ঘইকার, বিভীষিকা দ্বিতীয় বর্ণের সাথে দীর্ঘইকার, বাকিগুলো রস্বইকার, বাল্মীকি, কনিনিকা, মরীচিকা, সস্ত্রীক, ব্যতীত, বিনীত, প্রতীক্ষা, নিরীহ, নিপীড়িত, প্রতীতি, দধিচি। আমরা আলাদা করে মনে রাখতে পারি এইভাবে, যে পিপিলিকা, বিভীষিকা, নিশিতিনি, হ্যাঁ, সরীসৃপ, তারপরে যে বাল্মীকি, খনিনিকা আলাদা মনে রাখতে পারি, আবার এইভাবে মনে রাখতে পারি, যেভাবে পারি আমরা, যেভাবে যে পারি। লেখছি। প্রতীতি মানে বিশ্বাস। আরেকটা ছিল, হ্যাঁ, তো আমরা তো জানি খাঁটি বাংলা সন্ধি 2 প্রকার আর সংস্কৃত সন্ধি 3 প্রকার। স্যার শুধু সন্ধিটা কত প্রকার? কোথাও 2 প্রকার, কোথাও 3 প্রকার দেখতেছি, সঠিক কোনটা স্যার? ওকে। আচ্ছা, শুধু সন্ধি কতবার, কি নাম জানি আপনার? স্যার রিমা। রিমা পাটোয়ারি। ওকে, বলেন বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী মানে ইয়ে কয়টা, জেলা কয়টা? জি স্যার। বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী জেলা কয়টা? স্যার পড়ছি, এখন তো খেয়াল আসতেছে না। বলেন না টাস করে একটা। ওই যে ফাতেমা আক্তার বলছে 30টা, হ্যাঁ 53টা একজন বলছে, 53 তো নদী, 30টা। আর বাংলাদেশের সাথে মায়ানমারের সীমান্তবর্তী জেলা কয়টা? আমাদের প্রতিবেশী দেশ তো দুইটাই, তাই না? জি মায়ানমারের স্যার। সাথে কয়টা? 3টা। টোটাল বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টা? 33টা, 32টা। হ্যাঁ, কেমনে হইলো? 30 আর 3 32, ঠিক আছে না অঙ্ক? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। কারণ হচ্ছে এই যে একটা হচ্ছে দুই দেশের সাথে কমন, কমন আছে। রাঙামাটি ভারতের সাথেও মিয়ানমারের সাথেও কমন, এই জন্য 32টা। তাহলে খাঁটি বাংলা হচ্ছে কয়টা সন্ধি? এটা যদি সলভ ক্লাসের বিষয়, তারপরে যেহেতু প্রশ্ন করলেন আর কি। হ্যাঁ, খাঁটি বাংলা বা মানে স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি। আবার কি সংস্কৃত সন্ধি কয়টা? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। টোটাল হইলো কয়টা? 2 আর
টোটাল কয়টা? 3 2 প্লাস হচ্ছে 3 সমান সমান কত? 5 হ্যাঁ 3 কি কেন? কারণ এই যে এখানেও স্বরসন্ধি, এখানেও ব্যঞ্জন সন্ধি, এখানেও স্বরসন্ধি, এখানেও ব্যঞ্জন সন্ধি আছে, আর এই যে একটা আছে বিসর্গ সন্ধি। বোঝা গেল? জি স্যার বুঝছি, ওকে, তাহলে থ্যাংক ইউ। 3টি হবে স্যার। হ্যাঁ, ওকে, নেক্সট আমরা গুরুত্বপূর্ণ আর কিছু শব্দ দেখবো। তবে এই যে আমরা লিখলাম দ্বিতীয় বর্ণের সাথে দীর্ঘ ঈকার, আমরা এটা একটা টেকনিক পড়লাম আর কি। হ্যাঁ, কিছু গুরুত্বপূর্ণ শব্দ যেগুলো প্রায় পরীক্ষায় আসে, তার বাইরেও কিন্তু আহ আহ, শব্দ মানে এগুলোই বেশি আসে, তার বাইরেও দু একটা শব্দ আছে যেগুলো ব্যতিক্রম। এইরকম ব্যতিক্রম কিছু শব্দ আমরা একটা দুটো শব্দটা লিখে রাখবো। যেমন শব্দটা যদি হয় গৃহিণী, গৃহিণী শব্দটা মাঝে মাঝে পরীক্ষায় আসে। এটা দ্বিতীয় বর্ণের সাথে দীর্ঘ ঈকার না কিন্তু, হ্যাঁ, গৃহিণী, এটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, পরীক্ষায় আসে। আচ্ছা, তারপরে আমরা দেখব যে সাধারণত দ্বিতীয় বর্ণের সাথে দীর্ঘ উকার, এতক্ষণ দেখলাম দীর্ঘ ঈকার, এখন দেখবো হচ্ছে দীর্ঘ উকার হয়, দীর্ঘ উকার। হ্যাঁ, দীর্ঘ উকার হয় এমন কিছু গুরুত্বপূর্ণ শব্দ। আচ্ছা, যেমন শব্দগুলো যদি আমরা সরা দরকার নাই, এমনি গুরুত্বপূর্ণ কয়েকটা শব্দ লিখে দিই। আহ মুহূর্ত, মুহূর্ত, মুমূর্ষু, খুব গুরুত্বপূর্ণ শব্দ। মুমূর্ষু, আগে পরে আহ রস্যুকার, মাঝখানে দীর্ঘকার। হ্যাঁ, মুহূর্ত, মুমূর্ষু, শুশ্রূষা, 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 এটা কিন্তু দ্বিতীয় বর্ণের সাথে দীর্ঘকার, শুশ্রূষা। তারপরে হচ্ছে আমরা বলতে পারি একই রকম আর একটা শব্দ আছে, যেমন শ্বশ্রু। শ্বশ্রু শব্দের অর্থ কি? হ্যাঁ, হ্যাঁ, শ্বশ্রু শব্দের অর্থ কি? শ্বশ্রু, শ্বশ্রু অর্থ শাশুড়ি, শাশুড়ি। তারপর হচ্ছে মরুদ্যান, মরুদ্যান, দ্বিতীয় বর্ণের সাথে দীর্ঘকার এমন কিছু গুরুত্বপূর্ণ শব্দ। হ্যাঁ, তারপরে আমরা লিখবো হচ্ছে সবগুলোই রস্যুকার হয় এমন কিছু শব্দ। রস্যুকার, সবগুলো রস্যুকার। হ্যাঁ, এমন কিছু শব্দ হচ্ছে মুহুর্মুহু, মুহুর্মুহু, এই যে মুহুর্মুহু, সবগুলো রস্যুকার। এই শব্দটা মাঝে মাঝে পরীক্ষায় আসে। আরো দু একটা শব্দ আছে, তবে এটা গুরুত্বপূর্ণ, বেশি পরীক্ষায় আসে। তারপরে আমরা দেখব হচ্ছে আহ সবগুলোই দীর্ঘ ঈকার হয় এমন কিছু শব্দ। দীর্ঘ ঈকার, দীর্ঘ ঈকার হয় এমন কিছু শব্দ, যেমন ভাগীরথী, ভাগীরথী। তারপর হচ্ছে শরীরী, তারপর হচ্ছে মনীষী, ভাগীরথী, শরীরী, মনীষী, উদীচী। ভাগীরথী, শরীরী, মনীষী, উদীচী, সমীচীন, সমীচীন, সবগুলোই দীর্ঘিকার হয় এমন কিছু গুরুত্বপূর্ণ নয়। সমীচীন মান খুব গুরুত্বপূর্ণ কিন্তু। স্যার উদিচি মানে কি? উদীচী মানে উত্তর দিক। আচ্ছা, তারপর হচ্ছে সবগুলোই রস্বীকার হয় এমন কিছু গুরুত্বপূর্ণ বানান। হ্যাঁ, তিতিক্ষা, তারপরে হচ্ছে সুচিস্মিতা, সুচিস্মিতা, তারপরে হচ্ছে অতিথি, অতিথি,
তারপর হচ্ছে নির্নিমেষ। এই নির্নিমেষ শব্দটা কিন্তু দুইটাই দন্তান্ন, হ্যাঁ, মনে রাখতে হবে। নির্নিমেষ, নির্যুগ নিমেষ মানে উপসর্গ যুগে গঠিত শব্দ আর কি, হ্যাঁ, নির্নিমেষ। আচ্ছা, তারপর বফলা দিয়ে কিছু গুরুত্বপূর্ণ শব্দ আছে। বফলা দ্বারা কিছু গুরুত্বপূর্ণ শব্দ। প্রথম কি বলে, প্রথম সব মানে বর্ণের সাথে বফলা লেখেন, প্রথম বর্ণের সাথে বফলা। প্রথম বর্ণের সাথে বফলা এমন কিছু গুরুত্বপূর্ণ শব্দ, যেমন, আচ্ছা এটা একটু ইয়ে করে লিখি। শ্বশুর বাড়ির, জিন্দাবাদ না কিন্তু, শ্বশুর বাড়ির সুপার্জিত, শ্বশুর বাড়ির সুপার্জিত স্বায়ত্ত, খুব গুরুত্বপূর্ণ শব্দ। শ্বশুর বাড়ির সুপার্জিত স্বায়ত্ত স্বাধীনতায়, শ্বশুর বাড়ির সুপার্জিত স্বায়ত্ত স্বাধীনতায় স্বাতন্ত্র নেই। শ্বশুর বাড়ির সুপার্জিত স্বায়ত্ত স্বাধীনতায় স্বাতন্ত্র নেই। এটা শ্বশুর শব্দ, সুপার্জিত শব্দ, স্বায়ত্ত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রথম বর্ণের সাথে বফলা, স্বাধীনতা স্বাতন্ত্র, প্রথম বর্ণের সাথে বফলা। শ্বশুর বাড়ি সুপার্জিত স্বায়ত্ত স্বাধীনতায় স্বাতন্ত্র আছে নাকি অনিমেষ? না একজনে স্যার। একজনে একদিন বলতে, স্যার পড়াশোনা কি করব, ভালো করে একটা লাইন কাট করি যাতে শ্বশুর বাড়ি দিয়েই সারা জীবন চলে যায়। হ্যাঁ, আমি বলছি তাহলে এত কষ্ট করা কি দরকার, বলে একটা লাইন কাটের কোনো ব্যবস্থা আছে নাকি? লাইন কাটের ব্যবস্থা কি দরকার? পত্রিকায় দেখেন না, ঘটক অমুক ভাই তমুক ভাই, হুম, বলে যে আমেরিকায় নিয়ে যাব, এটা করে দেবো সেটা করে দেবো, আছে না? মানে কিছু কিছু মানুষ আছে পত্রিকা, ওই যে বলে স্যার পড়ায় মন বসে না, মন কই বসে? ম্যাডামদের বসে হচ্ছে ইয়েতে, কি জানি কয়, ওই যে নকশা নকশা, পত্রিকায় দেন না একটা বিচিত্রা নায়ক নায়িকাদের কাহিনী, তারপর নকশা কিভাবে কি আর্ট মার্ট করবো, হ্যাঁ, মানে সাজগুজ এগুলো। আর ছেলেদের সহজে পাত্র চাই পাত্রী চাই। পাত্র 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 চাই পাত্রী চাই, আর ওই যে নকশা পড়লে কিন্তু কাজ হবে না পত্রিকায়, হ্যাঁ, পড়তে হবে প্রথম পৃষ্ঠা শেষ পৃষ্ঠা, অর্থনীতি খেলাধুলা সম্পাদকীয় এগুলো পড়লে কিছু জানা যাবে। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে দ্বিতীয় বর্ণের সাথে দীর্ঘ ইকার লেখেন। দ্বিতীয় বর্ণের সাথে, সরি, বফলা। দ্বিতীয় বর্ণের সাথে বফলা যুক্ত কিছু গুরুত্বপূর্ণ শব্দ। বিদ্যানের, যে বিদ্যান, খুব গুরুত্বপূর্ণ শব্দ, পরীক্ষায় আসে। বিদ্যান, বিদ্যানের দ্বন্দ্বে, দ্বন্দ্ব শব্দ, দ্বন্দ্ব, উভয় পক্ষ উভয়টাতেই বফল আছে। বিদ্যানের দ্বন্দ্বে শাশ্বত, বিদ্যানের দ্বন্দ্বে শাশ্বত সান্ত্বনার, বিদ্যানের দ্বন্দ্বে শাশ্বত সান্ত্বনার আহ তত্ত্বাবধানে, তত্ত্বাবধানে মনন্তর উচ্ছ্বাস, মনন্তর, মনন্তর উচ্ছ্বাস। তাহলে এখানে এই যে শব্দগুলো আছে, বিদ্যান, দ্বন্দ্ব, শাশ্বত, সান্ত্বনা, তত্ত্বাবধান, মনন্তর, উচ্ছ্বাস, এগুলোতে দ্বিতীয় বর্ণের সাথে হচ্ছে বফলা। হ্যাঁ, অলোক সুন্দর বলছে, তাই নাকি? এই সবাই অলোকের সাথে যোগাযোগ করেন, বলছে বুদ্ধি থাকলে শ্বশুর বাড়িতে খেটে খেতে হয় না। হ্যাঁ, খেটে খেতে হয় না, কিন্তু হয় অনেক কিছু করতে আর কি। হ্যাঁ,
থাক, ওইগুলা না বলি, পরে বলবে, পরে আবার আমার দিকে চলে আসবে। হ্যাঁ, ওকে। তারপরে এই যে তৃতীয় বর্ণের সাথে বফলা, এমন কিছু শব্দ আছে তৃতীয় বর্ণের সাথে বফলা। এমন কিছু গুরুত্বপূর্ণ শব্দ, সেটা হচ্ছে যে উম সরস্বতী শব্দ, হ্যাঁ সরস্বতী, স সরস্বতী, সরস্বতীর মহত্বের কর্তৃত্ব, মহত্ব, কর্তৃত্ব, তৃতীয় বর্ণের সাথে বফলা। হ্যাঁ, শুশ্রূষা অর্থাৎ সেবা করা। আচ্ছা, আমরা একটু ব্রেকে যাব, হ্যাঁ নামাজের ব্রেকে যাব, কিন্তু বেস্ট হয় একসাথে শেষ করে দিল, তাই না? হ্যাঁ, নামাজ কটায়? 30-এ না? 30-এ, তাহলে আমরা 40-এ শেষ করে দিলেই তো হয়। একটু একা একা পড়ি আজকে নামাজটা, আমি পড়বো, তাহলে সুবিধা হয়, নাহলে ব্রেক দিয়ে আবার আসলে সময় থাকে না, টাইম কম তো। আচ্ছা, মোটামুটি এই শব্দগুলা আমরা একটু পড়লেই হবে, আরো দু একটা শব্দ আছে। আচ্ছা, লেখেন আরো কয়েকটা কিছু শব্দ, হ্যাঁ আরো কিছু গুরুত্বপূর্ণ শব্দ। জীবনটা যদি, ওই গ্রামে কেউ ছিলেন নাকি, জীবনটা যদি টলার মারতেন, টলার, বটবট 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 বটবট, তাহলে শ্বশুর বাড়ি যান। হুম। হ্যাঁ, এই 10 মিনিট দিলে তো হবে না, 10 মিনিট দিলে আবার আমরা শেষ করতে পারবো না, এখন বাজে 20-30, 10 মিনিটে আবার শেষ হয় না। হ্যাঁ, তার চেয়ে একটু 10 মিনিট আগে আমরা শেষ করে আছি। আচ্ছা, ইমা বলছে গ্রামে আছে, ওকে। আরো কিছু গুরুত্বপূর্ণ শব্দ লেখেন, লেখেন। বিখারিনী, বিখা, কয় এত কিছু, অল্পই তো দিলাম না, এত কিছু আমরা তো বলি নাই। কি বলে, উম বাংলা একাডেমি পুরা মস্ত করে বলেন, হ্যাঁ তো অল্প একটা শব্দ দিছি, বিখারিনী। হ্যাঁ, তারপর হচ্ছে অভ্যন্তরীণ, পরীক্ষায় আসে, অভ্যন্তরীণ। তারপরে হচ্ছে এই যে একজন বলছিল আদ্যক্ষর, এই যে আদ্যক্ষর, আদি যুগ অক্ষর, সন্ধিতে পড়াইছিলাম আদ্যক্ষর। হ্যাঁ, আদ্যক্ষর, আদ্যক্ষর, হ্যাঁ আদ্যাক্ষর না কিন্তু, আদ্যক্ষর শব্দটা হচ্ছে আদ্যক্ষর। আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, এই যে আকাঙ্ক্ষা, কয় মূর্ধন্য ষ, কয় মূর্ধন্য ষ, আকাঙ্ক্ষা খুব গুরুত্বপূর্ণ কিন্তু। দুরবস্থা পড়ছি আমরা, দুরবস্থা। তারপরে হচ্ছে আহ গড্ডলিকা, ঊর্ধ্ব শিরশ্ছেদ, এইগুলো আর কি। হ্যাঁ, গড্ডালিকা না কিন্তু, গড্ডলিকা, গড্ডলিকা, গড্ডলিকা। গড্ডল মানে হচ্ছে ভেড়া, গড্ডলিকা প্রবাহ মানে ভেড়ার প্রথমটা যেদিকে যায় বাকিগুলো পিছ পিছ এদিকে যেতে হয়। ঊর্ধ্ব, হ্যাঁ ঊর্ধ্ব শিরশ্ছেদ, শির, এগুলা, এগুলো হচ্ছে বারবার লিখবেন। ওই যে যখন মন বসে না পড়ার টেবিলে, ওই সময় বলবেন এই মন তুই পড়ার টেবিলে না বলে বানানের দিকে বস, তখন হচ্ছে বারবার লিখতে থাকবেন, লেখলেই দেখবেন আপনার মানে চোখের ক্যামেরায় মুখস্থ হয়ে যাবে আর কি। হ্যাঁ, ইতপূর্বে, ইতপূর্বে, পূর্বে বিসর্গ, ইতিপূর্বে না কিন্তু, শব্দটা হচ্ছে ইতপূর্বে, পূর্বে বিসর্গ পড়বেন হচ্ছে পূর্বে বিসর্গ, পূর্বে বিসর্গ, পূর্বে বিসর্গ। ইতোমধ্যে, সরি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ইতো মধ্যে, মধ্যে বিসর্গ, এই যে মধ্যে বিসর্গ, ইতোমধ্যে, সরি মধ্যে ওকার, পূর্বে বিসর্গ, মধ্যে ওকার। হ্যাঁ, তারপর গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, এগুলো তো বলে দিছি। এরপরে হচ্ছে উম
দারিদ্র, এগুলো মোটামুটি বলা হয়েছে, এগুলো একটু মনে রাখবেন আর কি। হ্যাঁ, বোঝা গেল কোনটা ঠিক কথা জুলেখা? হ্যাঁ, আমরা কি ঘুমন নাকি জাগন নাকি আগের মতন? আমাদের এলাকায় একটা টং দোকান ছিল। আচ্ছা দেখ, গল্প বলার সময় নাই। ওকে, তাহলে মোটামুটি আমরা গুরুত্বপূর্ণ বানান যেগুলা দেখছি আর কি, হ্যাঁ, এগুলা পড়লেই হবে আর কি। হ্যাঁ, তারপর যে বাক্য শুদ্ধি, বাক্য শুদ্ধির ক্ষেত্রে, আচ্ছা হালকা হালকার উপরে যাই আর কি। বাক্য শুদ্ধির ক্ষেত্রে, বাক্য শুদ্ধির ক্ষেত্রে উম, কারণ ওই যে বাক্য পরিবর্তন একটু ভালো করে পড়তে হবে। বাক্য শুদ্ধির ক্ষেত্রে যেটা খেয়াল করব কয়েকটা বিষয়, বাক্য ভুল হয় কেন। এক নম্বর হচ্ছে বানান গঠিত ভুল, বানান। দুই নম্বর হচ্ছে আহ বানান দেখবো বচন গঠিত ভুল থাকতে পারে। তিন নম্বর হচ্ছে মানে বেশি থাকে যেগুলা, প্রত্যয় গঠিত সমস্যা থাকতে পারে, প্রত্যয়। চার নম্বর হচ্ছে সাধু চলিত মিশ্রণ, সাধু চলিত মিশ্রণ। হ্যাঁ, এই সমস্যাগুলো বেশি থাকতে পারে একটা বাক্যের মধ্যে। হুম, আদ্যক্ষর, আদ্যক্ষর স্যার, আদ্যক্ষর, আদ্যাক্ষর না, বলছি তো আদ্যক্ষর, আদ্যাক্ষর না। ফারহানা, আদ্যক্ষর, এটা সন্ধি সাধিত শব্দ, আদি যুগ অক্ষর, আদ্যক্ষর। তাহলে এই একটা বাক্যের মধ্যে সাধারণত অনেক ব্যাপারে ভুল থাকতে পারে, তবে আমরা নর্মালি আমাদের যে পরীক্ষাগুলো আছে সেই সমস্ত পরীক্ষায় এইগুলোই বেশি আসে আমরা দেখতে পাই। এই যে বানান গঠিত ভুল, বচন গঠিত ভুল, প্রত্যয় গঠিত ভুল এবং সাধু চলির যে মিশ্রণ আছে, এই সাধু চলির মিশ্রণ থাকতে পারে। হ্যাঁ, সাধু চলির মিশ্রণ থাকে। যেমন আমরা যদি একটু একটু করে দেখি যে এই বানান গঠিত ভুল, বানান গঠিত ভুল কি? কারণ একটা বাক্য এরকম আসলো পরীক্ষার, নিচের কোন বাক্যটি সঠিক? তো এটা আসতে পারে হচ্ছে এরকম, আহ বেশি আকাঙ্ক্ষা করা ভালো না। হ্যাঁ, বেশি আকাঙ্ক্ষা করা ভালো না। হ্যাঁ, বা তার একটা একবার পরীক্ষা ছিল, তার উম, মানে দুরাকাঙ্ক্ষা হয় নাই, পূরণ হয় নাই, এরকম। তাহলে এই যে আকাঙ্ক্ষা এরকম থাকতে পারে। হ্যাঁ, তাহলে এখানে আমরা প্রথমে দেখবো বাক্যের মধ্যে বানানে কোনো যে এতক্ষণ যে বানানগুলো পড়লাম, হ্যাঁ, এই সমস্ত বানানগুলা দিয়ে বাক্য থাকে, সেগুলো কোনো ভুল আছে কিনা। যেমন এই যে আকাঙ্ক্ষা, এটা এরকম থাকতে পারে, বা এরকম না থেকে এরকম থাকতে পারে। হ্যাঁ, আকাঙ্ক্ষা এরকম থাকতে পারে। হ্যাঁ, এরকমও থাকতে পারে, কোনো একটা অপশনের মধ্যে এইরকমও থাকতে পারে, এরকমও থাকতে পারে। সেক্ষেত্রে খেয়াল করতে হবে সঠিকটা কোনটা। সঠিকটা একটু আগে আমরা দেখছি যে আকাঙ্ক্ষা শব্দটা হচ্ছে কিভাবে, ও কয় মূর্ধন্য ষ যুক্ত শব্দ, যেটা এটা আকাঙ্ক্ষা, এটা হচ্ছে সঠিক এইভাবে। এরকম যে বানানগুলো পড়ছি, দারিদ্রতা বাংলাদেশের প্রধান সমস্যা। হ্যাঁ, দারিদ্রতা বাংলাদেশের প্রধান সমস্যা। তাহলে এই যে দারিদ্রতা কি, ভুল, এইটা থাকলে ভুল যদি এইভাবে থাকে। হ্যাঁ, দারিদ্র, দারিদ্র বাংলাদেশের প্রধান সমস্যা, এটাও ভুল যদি এইভাবে থাকে। দরিদ্র বাংলাদেশের প্রধান সমস্যা, এটাও ভুল। শব্দটা কি হবে? শব্দটা হবে দারিদ্র, দারিদ্র। এই যে দারিদ্র বাংলাদেশের প্রধান সমস্যা, এইটা। দারিদ্রতা কেন ভুল? একবার প্রত্যয় যুক্ত করলাম, আবার প্রত্যয় যুক্ত করলাম, ভুল। এই যে প্রত্যয়ের দ্বিত্ব কারণে ভুল। দারিদ্র কেন? এই যে না, আদিস্বরে পরিবর্তন হয়েছে কিন্তু জ ফলা নাই, এটাও ভুল। তাহলে শব্দটা কি হবে? হয় দরিদ্র হবে,
অথবা দারিদ্র হবে, জফলা থাকবে। আর দরিদ্র, এখানে এটা ভুল কেন? কারণ এখানে এই জফলা আছে কিন্তু আকার নাই, এটাও ভুল। তাহলে সঠিক হচ্ছে এই যে এইটা, দারিদ্র। একটু আগে যেটা দেখলাম এরকম আর কি। বচন গঠিত সমস্যা থাকে অনেক সময়। বচন বচন গঠিত কি সমস্যা থাকে? যেমন বচন গঠিত থাকতে পারে যে আহ সকল বৃক্ষসমূহ ঝড়ে ভেঙে গেল। সকল বৃক্ষসমূহ, এগুলো কিন্তু বিগত সালের বিভিন্ন পরীক্ষায় আসছে। হ্যাঁ, ঝড়ে পড়ে গেল, সকল বৃক্ষসমূহ ঝরে পড়ে গেল। তাহলে বলেন তো এটা কি ঠিক টুম্পা? হ্যাঁ, আচ্ছা ফারহানা, পরিবহন নাকি পরিবহন? মধ্যাহ্ন, মধ্যাহ্ন, পরিবহন। সকল বৃক্ষসমূহ, শিউলি, শিলা, রাশেদুল, ফাহমিদা। আসসালামু আলাইকুম স্যার, এটা ভুল স্যার। হ্যাঁ ভুল কেন? কারণ এই যে স্যার সকল আছে আর বৃক্ষ সমূহ সকল আছে। বহুবচন, আবার সমূহ বহুবচন, বহুবচনের দ্বিত্বজনিত জি স্যার। ভুল। কি হবে? বৃক্ষসমূহ স্যার ঝরে পড়ে গেল, হ্যাঁ, অথবা হবে সকল বৃক্ষ সকল বৃক্ষ ঝরে পড়ে গেল। মরে ঝরে পড়ে হ্যাঁ গেল। এরকম। স্যার আর একটু বলতাম তো স্যার, হ্যাঁ, শরীরী অর্থটা কি স্যার? শরীর সম্বন্ধীয়, শরীরই। জি স্যার। ওকে। তারপরে পরীক্ষায় আসতে পারে আপনি সবান সপরিবারে, সপরিবারে আমন্ত্রিত। আপনি সপরিবারে আমন্ত্রিত, ঠিক নাকি ভুল বলেন? হ্যাঁ, আপনি সপরিবারে আমন্ত্রিত, ঠিক নাকি ভুল? হুম, সপরিবারে আমন্ত্রিত, ভুল ভুল। কেন? এই যে স্বর নিচে ব ফলা আছে, স্বর নিচে ব মানে কি বুঝায়? নিজ বুঝায়, নিজ। তাহলে আপনি সপরিবারে আমন্ত্রিত। আপনি, পরিবার তো নিজেরই হয় নাকি? আরেক বেটার বউরে কি আমি বউ বলতে পারবো নাকি? হ্যাঁ, পরিবার তো সবসময় নিজের হয়। তাহলে পরের পরিবার তো আর হয় না, পরিবার সবসময় নিজের। তাহলে এখানে কি হবে? এখানে মানে অর্থ ওটা হবে এরকম, মানে পরিবার সহ। তাহলে কি হবে ইয়েটা? আপনি এই যে সপরিবার, পরিবারে আমন্ত্রিত, মানে এই মানে কি সঙ্গে বা সহিত অর্থে। আপনি পরিবার সহ আমন্ত্রিত। হ্যাঁ, সবান্ধব থাকতে পারে এরকম, সস্ত্রীক থাকতে পারে, সস্ত্রীক, এই যে এরকম থাকে। আপনি সস্ত্রীক আমন্ত্রিত, সস্ত্রীক। হ্যাঁ, মানে নিজের স্ত্রী, স্ত্রী তো নিজেরই হয়, আরেকজনের স্ত্রী তো স্ত্রী হয় না, তাই না? তাহলে এটা কি হবে? বফলা মুক্ত, বফলা ছাড়া, সস্ত্রীক আমন্ত্রিত, এরকম। আবশ্যকতা ব্যয় কার্পণ্য অনুচিত, ওই যে একই কথা আর কি। হ্যাঁ, প্রত্যয়ের দ্বিত্বজনিত ভুল। আবশ্যক, মূল শব্দ হচ্ছে অবশ্য, তার সাথে কি হবে? আবশ্যক, জফলা প্রত্যয় যুক্ত হলো। আবশ্যক ব্যয়, আবশ্যক ব্যয় কার্পণ্য অনুচিত। হ্যাঁ, এটা হচ্ছে সঠিক, কিন্তু পরীক্ষায় আসে কি আবশ্যকতা, আবশ্যকতা, এটা ভুল, প্রত্যয়ের দ্বিত্বজনিত ভুল। এইগুলো একটু মনে রাখতে হবে আর কি। হ্যাঁ, হম, চুরটি বমাল শুদ্ধ ধরা পড়লো। চুরটি বমাল শুদ্ধ, বমাল শুদ্ধ ধরা পড়লো। হ্যাঁ, সময় নাই তাই পুরো লিখতে হবে। বমাল শুদ্ধ মানে কি ভুল, বমাল শুদ্ধ, এই যে শুদ্ধ শব্দ হচ্ছে সঙ্গে বা সহ, এই সঙ্গে বা সহ অর্থে। তাহলে চুটি বমাল ধরা পড়লো, চুটি বমাল ধরা পড়লো। হ্যাঁ, অতিথিদের সুস্বাগত, অতিথিদের সুস্বাগত, অতিথিদের সুস্বাগত জানানো হলো, এই সুস্বাগত ভুল। কি হবে? অতিথিদের স্বাগত, স্বাগত মানেই হচ্ছে সু, মানে সুন্দর করে শুভেচ্ছা জানানো হলো। তো অতিথিদেরকে কি করলো হলো? স্বাগত জানানো হলো, স্বাগত জানানো হলো। এটা মনে রাখতে হবে এগুলো। তো এগুলো একটু খেয়াল করবেন। আমরা একটু কিছু সময় এটা দেখি, কি বলে ওই যে বাক্য। হ্যাঁ, গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার? 3 প্রকার। কি কি? সরল বাক্য, সরল, তারপর হচ্ছে মিশ্র বা জটিল বাক্য, যাহা মিশ্র তাহাই জটিল, জটিল বাক্য। আর একটা হচ্ছে কি যৌগিক বাক্য, সরল, মিশ্র, জটিল। তাহলে
চিনব কি করে? চিনার উপায় কি? এখানে হচ্ছে একটি সমাপিকা ক্রিয়া থাকবে, একটি সমাপিকা ক্রিয়া। সরল বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকবে। একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতে পারে, কিন্তু সমাপিকা ক্রিয়া একটাই। হ্যাঁ, কলে স্যার বিরতি দেন। আপনার বিরতি লাগলে বিরতি নিয়ে চলে যান, আমি তো বলছি। যেমন বিরতি দিলে আর ফিরে আসা সম্ভব না। হ্যাঁ, আপনার যদি জরুরি হয় দিয়ে চলে যান। তো ওপেন, ঠিক আছে, আপনি আবার আসেন দিয়া, কারণ এটা শেষ করা যায় না পরে। মিশ্র বা জটিল বাক্য দুইটি সমাপিকা ক্রিয়া থাকবে, দুইটি সমাপিকা ক্রিয়া থাকবে। যৌগিক বাক্য দুইটি সমাপিকা ক্রিয়া থাকবে। তাহলে আমরা সমাপিকা ক্রিয়া কি আমরা জানি, তাই না? হ্যাঁ, সমাপিকা ক্রিয়া সম্পর্কে আমরা জানি কি, যে ক্রিয়াটা কি হয় বাক্যের সমাপ্তি বা শেষ করে, সেটাই হচ্ছে সমাপিকা ক্রিয়া। আর অসমাপিকা ক্রিয়া হচ্ছে, অসমাপিকা ক্রিয়া মানে কি, অসমাপিক ক্রিয়া মানে বাক্যের শেষ বা সমাপ্তি করে না। আমরা দেখে আসছি ইয়াতে, ওই যে পদের ক্লাসে, তাই না? তাহলে সমাপিকা ক্রিয়া থাকবে, এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতে পারে, কিন্তু সমাপিকা ক্রিয়া একটাই। কোথায়? সরল বাক্যে। হ্যাঁ, আর মিশ্র বা জটিল বাক্যে এবং যৌগিক বাক্যে দুইটা সমাপিকা ক্রিয়া থাকবে। এখন কথা হচ্ছে এইটা তো আমি শিখলাম, এখানে একটা সমাপিকা ক্রিয়া থাকবে। পাখিটি আকাশে উড়িয়া উড়িয়া ঘুরিয়া পড়িয়া মরিয়া গেল। সমাপিকা ক্রিয়া একটাই, এই যে পড়িয়া মরিয়া গেল, মরিয়া গেল, ওই গেলটাই হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর যা আছে সবই হচ্ছে অসমাপিকা ক্রিয়া। উড়িয়া উড়িয়া ঘুরিয়া পড়িয়া সবই হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, এখন এই যে মিশ্র জটিল আর যৌগিক, এখানে যেহেতু দুইটা করে আছে, তার কোন সময় মিশ্র হবে আর কোন সময় যৌগিক হবে এটা বুঝবো কি করে? এটা বোঝার উপায় হচ্ছে, এই মিশ্র বা জটিল বাক্যগুলোতে কি থাকবে, সাপেক্ষ যে সর্বনাম বা যুজক গুলো আছে, সাপেক্ষ সর্বনাম বা যুজক, সাপেক্ষ সর্বনাম বা যুজক আছে, যুজক। এই যুজক গুলা যুক্ত থাকবে, যত তত যেখানে সেখানে, যিনি তিনি, যদিও তথাপি, যদিও সুতরাং, এই যে যুজক আছে, এই যুজক গুলা থাকবে কোথায়? এই মিশ্র বা জটিল বাক্যে। এই যুজক থাকবে কোথায়? মিশ্র বা জটিল বাক্যে। আর এই যৌগিক বাক্যে থাকবে হচ্ছে অব্যয়। কি থাকবে? অব্যয়। দুইটি সমাপিকা ক্রিয়া থাকবে, কিন্তু এইখানে থাকবে হচ্ছে সাপেক্ষ যুজক, সাপেক্ষ সর্বনাম বা যুজক, যত তত, যিনি তিনি, যেখানে সেখানে, যদিও নতুবা, যদিও তথাপি ইত্যাদি। আর এইখানে কি থাকবে? এইখানে থাকবে হচ্ছে অব্যয় দ্বারা যুক্ত থাকবে, অব্যয়। দুইটি সমাপিকা ক্রিয়াই থাকবে, কিন্তু অব্যয় দ্বারা যুক্ত থাকবে। তাহলে আমরা কয়েকটা দেখি, একটু চেষ্টা করি আর কি, তারপরে আবার কিছু প্রশ্ন দেখবো আর আপনাদের প্রশ্ন নেব। আহ ধরেন আমরা বললাম লোকটি গরিব কিন্তু সৎ। হ্যাঁ, বাট, ইংরেজিতে এটাকে বলা হয় বাট আর কি। আচ্ছা, লোকটি গরিব কিন্তু সৎ, তাহলে এটা কি ধরনের বাক্য? লোকটি গরিব কিন্তু সৎ, কি ধরনের বাক্য? ওই যে টুম্পা হ্যান্ড রাইজ করছে, আনমিট করো। আচ্ছা, ওই যে আশাকে আনমিট করো, আশা, আশা বা উন্নের রুমান। লোকটি গরিব কিন্তু সৎ, অনেকের উত্তর সঠিক। স্যার এটা জটিল বাক্য। হ্যাঁ, কিভাবে জটিল বুঝান। স্যার এখানেই তো কিন্তু বলছে, এই জন্য এটা জটিল। কিন্তু কি, কিন্তু কি এটা যুজক? হচ্ছে না স্যার, এটা যৌগিক বাক্য হবে। কিন্তু কি যুজক না? আচ্ছা, আশা বলেন, কিন্তু কি যুজক নাকি? কিন্তু, কিন্তু হচ্ছে অব্যয় স্যার, হ্যাঁ অব্যয়। তাহলে আমরা একটু কি দেখলাম? এটা যৌগিক বাক্য। স্যার যৌগিক হবে, যৌগিক। ওকে ওকে, তাহলে বোঝা গেল বিষয়টা। জি স্যার। মানে আহ এই যে এখানে দুইটা সমাপিকা ক্রিয়া আছে, আগে দেখবো আমরা কি সমাপিকা ক্রিয়া। লোকটি গরিব মানে এখানে ক্রিয়াটাই নাই, ক্রিয়া হচ্ছে কি উজ্জ আছে। কি বাংলা বাক্যে হয় এবং আছে ক্রিয়া উজ্জ থাকতে পারে, হয় অথবা আছে ক্রিয়া উজ্জ থাকতে পারে। যেমন লোকটি হয় গরিব, লোকটি হয় গরিব,
কিন্তু লুকটি হয় কি সৎ, যেহেতু সাবজেক্ট একই তাই এটা আর বারবার ব্যবহার করা হয় নাই। তা লুকটি হয় গরিব, এখানে একটা সমাপিকা ক্রিয়া আছে, লুকটি হয় গরিব, বাক্য এখানে শেষ। সমাপিকা ক্রিয়া মানে ওইটা দিয়ে বাক্য শেষ করা যায়, কিন্তু আমরা কি বললাম লুকটি হয় সৎ, আরেকটা বাক্য। এই দুইটা বাক্যকে এই যে অব্যয় দ্বারা যুক্ত করা হলো, লুকটি হয় গরিব, লুকটি হয় সৎ, লুকটি গরিব কিন্তু সৎ। হ্যাঁ, এখানে এই যে সাবজেক্ট যেহেতু একই এই জন্য একবার ব্যবহার করা হলো। আর একটু আগে বললাম যে ক্রিয়াটা হয় বা আছে ক্রিয়া উজ্জ্ব থাকতে পারে, এটা মনে রাখতে হবে। তাই এটা হচ্ছে যৌগিক বাক্য। যদি এটাকে আমরা জটিল করি, জটিল বা মিশ্র করি, তাহলে কি হবে? যদিও লোকটি হ্যাঁ, গরিব, যদিও লোকটি, এখানেও দুইটা সময় এঁকে দেবে, যদিও লোকটি গরিব, তারপরে তবুও সৎ, তথাপি তথা- বা তবুও সৎ। তবুও যদিও লোকটি, দো অলদো, ইংরেজিতে এটাকে বলা হয় দো অলদো। যদিও লোকটি গরিব, যদিও তথাপি, যদিও তথাপি যোগ, ওই যে একটু আগে বললাম সাপেক্ষ সর্বনাম বা যোজক। যদিও প্রথম শব্দ মানে প্রথম অংশ এবং পরের অংশ দুইটা অংশের সাথে কি থাকবে, দুইটা অংশের সাথে ইয়ে থাকবে, ওই যে এই সাপেক্ষ সর্বনাম বা যোজক গুলো যুক্ত থাকবে। যদিও লোকটি গরিব, যদিও লোকটি হয় গরিব, তথাপি লোকটি হয় সৎ। তবুও সৎ, ঠিক হ্যাঁ, আছে। তাহলে এটা হচ্ছে আমরা করলাম জটিল বা মিশ্র। যদি এটাকে আমরা সরল করি তাহলে কি হবে? একটা কথায়, সেটা হচ্ছে সরল করলে একটা সমাপিকা থাকবে, আরেকটাকে বিভক্তি যোগ করে উঠাই দিতে হবে, বিভক্তি যোগ করে তুলে দিতে হবে। সরল করলে কি হবে বলেন, কি হবে লোক সরল করলে? লোকটি গরিব হলেও সৎ, এক্স্যাক্টলি, লোকটি গরিব হলেও, লোকটি গরিব হলেও সৎ। এই যে লোকটি গরিব হলেও সৎ, এখানে সমাপিকা ক্রিয়া হচ্ছে একটা, কি হয়? লোকটি গরিব হলেও সৎ হয়, সৎ। সৎ। ঠিক আছে, আমরা যদি বলি আমি অসুস্থ ছিলাম, তাই আমি অসুস্থ ছিলাম তাই অফিসে আসতে পারিনি, অফিসে আসতে পারিনি। পারিনি, হ্যাঁ, নি যখন মানে ক্রিয়াপদের সাথে নি থাকবে তখন বাক্যের সাথে লেগে থাকবে, এটা একটা বলে দিই। আর যখন না থাকবে তখন আলাদা হবে। যখন বাক্যে শেষে যে আমি ভাত খাই না, খাই তারপর হচ্ছে না, হ্যাঁ আলাদা। হ্যাঁ, একসাথে কিন্তু ব্যবহার করা যাবে না, নাড়া আলাদা থাকবে। হ্যাঁ, আমি পড়িনি, এই পড়িনি, পড়িনি, নি একসাথে থাকবে, এটা হচ্ছে নিয়ম। যাই হোক, তাহলে এটা কি? আমি অসুস্থ ছিলাম তাই অফিসে আসতে পারিনি, এটা কি বাক্য? যৌগিক স্যার, এটা হচ্ছে এটা সফল। যৌগিক বাক্য। যৌগিক কেন? কারণ এই যে দুইটা সমাপিকা ক্রিয়া আছে, আমি অসুস্থ ছিলাম একটা সমাপিকা ক্রিয়া, অফিসে আসতে পারিনি আর একটা সমাপিকা ক্রিয়া, দুইটা নি সমাপিকা তাহলে ক্রিয়া। হ্যাঁ, সাথে থাকে বললেন যে হ্যাঁ, আমি অসুস্থ ছিলাম, অফিসে আসতে পারিনি, আমি অফিসে আসতে পারিনি, আমি অসুস্থ ছিলাম। হ্যাঁ, দুইটা সমাপিকা ক্রিয়া। তাহলে এটা হচ্ছে যৌগিক বাক্য। যৌগিক বাক্য, এই যে তাই অব্যয় দ্বারা যুক্ত আছে, তাই অব্যয়, হ্যাঁ, দ্বারা যুক্ত। তাই এটাকে যদি আমরা ইয়ে করি, কি বলে, মিশ্র বা জটিল করি, তাহলে কি হবে? যেহেতু আমি আমি অসুস্থ ছিলাম, সেহেতু অফিসে আসতে পারিনি, আমি অফিসে আসতে পারিনি। পারিনি। যেহেতু আমি অফিসে, যেহেতু আমি অসুস্থ ছিলাম সেহেতু আমি অফিসে আসতে পারিনি। এটাকে যদি আমরা সরল করি তাহলে কি হবে? আমি আমি অসুস্থ অসুস্থ থাকার ছিলাম কারণে, তাই আমি অফিসে আসতে পারিনি। অসুস্থ, থাকার কারণে অসুস্থ অফিসে আসতে থাকার কারণে অসুস্থ। অফিসে আসতে পারিনি। কারণে ইংরেজিতে এটাকে বলা হয় বিকজ অফ। হ্যাঁ, যখন আপনি সিম্পল সেন্টেন্স করবেন, বিকজ অফ, আমি অসুস্থ থাকার কারণে অফিসে আসতে পারিনি। বুঝা গেল? হ্যাঁ, এইরকম আর কি, যে সকল শব্দগুলো
পরীক্ষায় আসে বা বাক্যগুলো আসে এরকমই আসে। পরীক্ষা আসবে নিচের কোনটি সরল বাক্য, নিচের কোনটি যৌগিক বাক্য, নিচের কোনটি জটিল বাক্য, অথবা একটা বাক্য দিবে, বলবে আমি অসুস্থ থাকার কারণে অফিসে আসতে পারিনি, এটার সঠিক যৌগিক বাক্য অথবা মিশ্র বাক্য কোনটি, নিচের কোনটি, এরকম থাকতে পারে। স্যার হ্যাঁ, স্যার এই যে মনে করেন একটা বাক্য দেওয়া থাকবে, এখানে মনে করেন কয়টা ভুল আছে স্যার, ওই ভুলটা আমি স্যার ঠিক মতো ধরতে পারি না। হ্যাঁ, এটার জন্য অনেক বড় চিন্তা ভাবনা করতে হবে। বড় চিন্তা ভাবনা বলে ওই যে একটু আগে বললাম, বাক্য শুদ্ধির ক্ষেত্রে প্রথম দেখতে হবে বানান ভুল আছে কিনা, তারপরে দেখতে হবে সেখানে বচন গঠিত ভুল আছে কিনা, তারপরে দেখতে হবে যে সেখানে প্রত্যয়জনিত কোনো ভুল আছে কিনা, তারপর দেখতে হবে সেখানে সাধুচলিত মিশ্রণ, সাধুচলিত মিশ্রণ আছে কিনা, সাধুচলিত মিশ্রণ, যেমন তাহার অফিসে যেতে হবে, এই বাক্যটা হচ্ছে গুরু চণ্ডালে দুটো দুষ্ট, সাধুচলিত মিশ্রণ। তাহার সাধু, তাহার আর এই ভালোবাসা যেতে হবে চলিত, তাহলে কি হবে? তাহার অফিসে যাইতে হইবে, যাইতে হইবে, অথবা তার অফিসে যেতে হবে। বুঝা গেল? জি স্যার। হ্যাঁ, তাহলে এই জাতীয় যে শব্দগুলো আছে সেগুলা, বাক্যগুলো আছে, আমরা এইভাবে করব। আচ্ছা, মা ছিল না বলে তার কেউ চুল বেঁধে দেয়নি, এটা কি ধরনের বাক্য? এটা কয়টা সমাপিকা ক্রিয়া আছে? মা ছিল, হ্যাঁ, মা ছিল না, লেখার সময় নাই যেহেতু সময় কম, মা ছিল না বলে তার চুল বেঁধে দেয়নি, এটা একটাই সমাপিকা, দেয়নি, তার চুল বেঁধে দেয়নি, আর কোনো ক্রিয়া নাই এখানে। মা ছিল না বলে, মা ছিল না বলে, এটা বলে বাক্যের সমাপ্তি বা শেষ বোঝায় না। তাহলে এখানে একটাই সমাপিকা ক্রিয়া আছে, মা ছিল না বলে তার চুল বেঁধে দেয়নি, তাহলে সরল বাক্য, সিম্পল সেন্টেন্স। আর কোনো প্রশ্ন কারো থাকলে করতে পারেন। হ্যাঁ, আমরা আর 1-2 মিনিটের মধ্যে শেষ করে দেবো, যেহেতু আমরা নামাজটা পড়িনি, আমাদের নামাজের একটা ইয়ে আছে, পড়তে হবে। বলেন। টুম্পা, শারমিন, রত্না, পাপিয়া, মৌসুমী, মানে পড়াশোনা সংক্রান্ত। হ্যাঁ, অন্যগুলো করতে পারেন, যেহেতু আমরা বলছিলাম ক্লাস শেষে অন্যগুলো আলোচনা করবো, যারা অলরেডি জি আমরা স্যার, বলে আসসালামু দিয়েছি। আলাইকুম স্যার। জি, বলছিলেন পরীক্ষার সম্বন্ধে কিছু বলবেন হ্যাঁ, ক্লাস পরীক্ষা শেষে। সংক্রান্ত এটা নিয়ে, আপনার মানে অ্যাসাইনমেন্ট পরীক্ষাই তো, জি জি স্যার। স্যার। এই অ্যাসাইনমেন্ট পরীক্ষা নিয়ে আসলে এতটা মানে টেনশন হওয়ার কিছুই নাই। সেটা হচ্ছে আহ, আপনি এই যে স্যার যে টেনশন তো সাথে করি না স্যার, 1000 টাকা জরিমানা। হ্যাঁ, মানে জরিমানা না, সেটা এটা তো আপনার তো হলো সোজা আঙ্গুলে ঘি উঠে না, এই জন্য জরিমানা আর কি। হ্যাঁ, বিষয় হলো যে আপনার তো স্যার পড়াশোনা আসসালামু মনোযোগী আলাইকুম। হন না, মানে চাকরি আমার সবই আমার সুবিধা ভোগ করবো আমি, এখন টাকা দিয়ে ভর্তি স্যার হইছি দেখে আমাদের পরীক্ষা বিদ্যাবাড়ির আমি হলে কিনে স্যার নিছি, কি বিদ্যাবাড়ি কেন আমার গলা চাপতে ধরে না, আমার কিভাবে পড়ায় না, হবে একটু এই বলে জন্য দিন। জরিমানা ধরে রাখছে। সেটা হচ্ছে স্যার যে আমাদের আপনার পরীক্ষা হলে কি স্যার আগের স্যার নোটিশ বা রুটিন দিবে না স্যার? কিভাবে নোটিশ হবে রুটিন দেয় নাই। পরীক্ষা একটু নোটিশ তো দেয়া দিয়ে আছে দিচ্ছে। স্যার। কেন অ্যাসাইনমেন্ট দিছে কিভাবে স্যার। দিব পরীক্ষা? আছে তো, পরীক্ষা কোন দিন হবে, কত তারিখ হ্যাঁ, পর্যন্ত পড়বে। আসসালামু আলাইকুম। স্যার লাইভ ক্লাসে স্যার সব বুঝাই দিচ্ছে। এই ভুবন মানে কি? ভুবন মানে কি মাটি বুঝায়? ভুবন মানে তো দুনিয়া, পৃথিবী, আর ভূগোল মানে তো মাটি। তাহলে দুইটা তো দুই রকমই, সামিয়া শেখ। হ্যাঁ, আর শুশ্রূষা মানে সেবা, বলে দিচ্ছি তো একবার। লেকচার শেষে কি পরীক্ষা হয়? আচ্ছা, হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা কি নোটিশ দিছে না দেয় নাই? স্যার দিচ্ছে, দিছে স্যার স্যার। সিলেবাস দিছে দিয়ে যেহেতু, দিচ্ছে। পরীক্ষা কিভাবে দিব? পরীক্ষা কিভাবে দিবেন জি স্যার। সেটাও তো বলে দিছে স্যার, সেটাও সার্ভিস বলে থেকে। দিছে ওইখানে, আর কি চাই? স্যার যে মানে জব এই সলিউশন সম্পর্কে বই সমস্ত দিছে। কিছু তো আমি শুনেন, একটা আগে আপনাদের বেসে যা যে ইয়েগুলো আছে এগুলা দেখবেন একটু, খালি উপরে দেখেই যে টাসকি খেয়ে পড়ে যাবেন এরকম না বিষয়টা। হ্যাঁ, আগে আসসালামু ভালো করে আলাইকুম। দেখবেন যে এখানে কি লিখছে, ওই নোটিশটা ক্লিক করবেন, নোটিশ অপশন গুলোতে ক্লিক করবেন, তারপরে আপনার যে ব্যাচ আছে, নিজে নিজে যার যার ব্যাচ আছে সেই ব্যাচে ক্লিক করে দেখবেন যে ওখানে কি কি দেওয়া আছে। ওখানে ক্লাস দেওয়া আছে, পিডিএফ দেওয়া আছে, পরীক্ষা দেওয়া আছে, যেখানে অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেওয়া আছে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে প্রশ্নগুলো আসবে, সেগুলো আপনি দিবেন, দিয়ে সাবমিট করবেন। এরপরেও যদি কোনো সমস্যা হয় পরীক্ষার আগেই ওই যে হটলাইন যে নাম্বারগুলো আছে সার্ভিসের, ওই সমস্ত নাম্বারে যোগাযোগ করে আপনার একটা ইয়ে করবেন, কি বলে, সাজেশন নিবেন যে আসলে আমি দিতে তো পারি প্রথমবার পরীক্ষা দেবো এটা। আর দিতে এত পারি না এত উদ্বিগ্ন হওয়ার কিছু নাই, জরিমানা বলবেন আনোয়ার স্যার বলছে মাফ করে দিতে প্রথম 1-2 পরীক্ষার, সমস্যা নেই, যদি মাফ না করে আমার সাথে যোগাযোগ করেন। জি স্যার। কিন্তু সব পরীক্ষা না, হ্যাঁ, প্রথমে 1-2 ভুল হইতে পারে, যেহেতু আপনি এখানে প্রথম বার পরীক্ষা দিবেন সেই জন্য, বা অনেকেরই যে ইয়ে নাই, এসআই কি জানে, আপনাদের জব সলিউশন নাই, মুক্তমুখ ইত্যাদি ইত্যাদি, সেই জন্য
চেষ্টা করবেন এটা কালেকশন করার জন্য বা এটা বোঝার জন্য। না পারলে তারপরেও বললাম, এরপরে যদি না হয় আমার কথা বলবেন জরিমানা ধরতে। কিন্তু এটা সর্বোচ্চ 2টা পরীক্ষা ছাড় দেওয়া যেতে পারে, এর বেশি না কিন্তু। হ্যাঁ, পরের জি পরীক্ষাগুলো, এই স্যার। যে আমার এটা কিন্তু রেকর্ড থাকলো, পরের পরীক্ষাগুলো ভালো করতে হবে এবং সিস্টেম বুঝতে তো আপনারা সবাই মানে আপডেটেড, এই সিস্টেম বুঝতে তো এত কিছু করা লাগে না, এখানে সব দেওয়া আছে, আপনি ক্লিক করে সব পড়বেন, বুঝবেন, ব্যাস। এরপরে না বুঝলে হটলাইন আছে, হোয়াটসঅ্যাপ আছে, এগুলোতে করবেন আর সুন্দর বুঝাই দিব। আগে একবার দেখবেন, সাবমিট করার আগে দেখে নেবেন সবগুলো। হ্যাঁ, জি প্লিজ। জি স্যার। আরেকজন, হ্যাঁ লিজা বলেন। বুঝলাম, বলেন। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, যারা ধন্যবাদ হ্যাঁ দিচ্ছেন স্যার, বলেন। হ্যাঁ এই বলেন, যে যারা আমি একটা প্রশ্ন নিয়ে আসছিলাম। হ্যাঁ হ্যাঁ বলেন। জ্যেষ্ঠ ভ্রাতার প্রহারে দিক জ্ঞান শূন্য হয়ে সে ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলো। হুম, এই মানে সাধু ভাষায় লিখিত এই বাক্যটিতে ভুলের সংখ্যা 3টি যে আছে স্যার, এটা আমি ধরতে পারতেছি না কিভাবে 3টি আর কি। আচ্ছা এটা তো পুরো লিখতে হবে, এটার মধ্যে হচ্ছে। জ্যেষ্ঠ ভ্রাতার প্রহারে, হ্যাঁ ঠিক আছে, এটা আরেকদিন আরেক সলভ ক্লাস হবে জ্যেষ্ঠ আপনাদের, তো ভ্রাতার টেনশন করেন না, প্রহারে সলভ দিক ক্লাস, সলভ জ্ঞান ক্লাসে করাই দেবো, সলভ ক্লাসে করে দেবো, আজকে একেবারে সময় নাই, সলভ ক্লাসে করে দেবো। পরীক্ষা সংক্রান্ত তাহলে আর টেনশন করার দরকার নাই, একটু দেখেন সবাই, দেখে টেকে তারপরে করেন। আর আপনার প্রশ্নটা সলভ ক্লাসে করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।